দাও এখানে দিয়ে সব এখানে আছে দেখো দেখতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস হ্যাঁ দাদা আচ্ছা দেখ প্রোগ্রামটা কি হয়েছে অনেকে পাঠিয়েছিস আমাকে প্রোগ্রাম বাকিদেরকে হ্যাঁ হয়ে গেছে অ্যারে অফ অবজেক্টের ডিলিশনটা একটু দেখিয়ে দাও তো ভাবা একটুখানি ওটাই একটাই তো কঠিন দিয়েছে দাদা ওটা স্ট্যাকের যে পপ করার মতো করে করেছি মানে যে লাস্টের এলিমেন্ট গুলো আর মাঝের এলিমেন্টটাকে হচ্ছে ওভাররাইট করে দিয়ে লাস্টের এলিমেন্ট গুলোকে সব পপ করে দিয়েছি মানে লাস্টের এলিমেন্টটা দুটো হয়ে যাচ্ছিল পপ করলেও তোকে অনেক কিছু জিনিস জানতে হবে সেটাও তো হ্যাঁ ওই লাস্টের এলিমেন্টে দুখানা হয়ে যাচ্ছে ওটাকে ঠিক করতে পারছি না আমি নরমালি তোমার এর যে ইন্ডেক্সটা আমি যারা গ্লোবাল ভাবে যেভাবে নাই ওইভাবে নিয়েছি যে ইন্ডেক্সটাকে মাইনাস করেছি আমার একটা আচ্ছা তাহলে এটা কি হচ্ছে আমার একটা এমপ্লয় যতগুলো আছে তাদের মধ্যে থেকে যদি একজন ডিলিট হয়ে যায় তাহলে যে একটা এমপ্লয় কমছে সেটা কি হচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে প্লাস ওটা শর্টিং করতে গিয়ে আর দেখতে পাওয়া যাচ্ছে না ওই এমপ্লয়টা দেখতে পাওয়া যাচ্ছে না তারপর যদি আমি অ্যারের লেন্থ আজকে 5টা স্টুডেন্ট আছে তার মধ্যে যদি একটা স্টুডেন্ট ডিলিট হয় তাহলে 4টে স্টুডেন্ট থাকে দ্যাট মিন্স আমি এটা বলছি যে এরপর যখন অ্যারে অফ অবজেক্টটাকে আমি প্রিন্ট করাতে চাইছি বা ডিসপ্লে মানে লেন্থ প্রিন্ট হয় তখন কি ওটা 5 দেখাচ্ছে না 4 দেখাচ্ছে আমার কথাটা হচ্ছে সেটা 5ই দেখাচ্ছে ওটা 5ই দেখাচ্ছে সেটাই তো কোশ্চেন সেটাই তো প্রবলেম হ্যাঁ ওটাই দেখালে হবে কি করে 5 দেখালেই তো এরর দেবে সেটা ডিসপ্লে করাতে গেলেই তো নাল পাবে তা কি করা যেতে পারে সেটাকে একটু ভাব কি করা যেতে পারে সেটাকে নিয়ে ঠিক আছে আমি তো ওই আইডি অনুযায়ী ডিলিট করব হ্যাঁ আইডি অনুযায়ী ডিলিট করতে বলেছি তাহলে আমি এমপ্লয়ি অ্যারেটাকে ট্রাভার্স করতে করতে দেখবো যে ওই আইডিটা কোনোটার সাথে ম্যাচ করছে কিনা দিয়ে ওই ডেটাগুলোকে একটা টেম্পোরারি অ্যারেতে ঢোকাতে থাকবো যদি কোনো আইডি ম্যাচ করে সেটাকে টেম্পোরারি অ্যারেতে ঢোকালাম না বাকি সব কটাকেই ঢুকিয়ে দেবো দিয়ে ওই টেম্পোরারি অ্যারেটাকে আগের এমপ্লয়ি অ্যারেটাতে কপি করে দিলেই তো হলো আর টোটাল এমপ্লয়ি নাম্বারটাকে মাইনাস হ্যাঁ তো সেটা আমি কিছু বলেছি আমি বলেছি এটা করতে হবে হ্যাঁ এটা করলে হবে ডুপ্লিকেট এলিমেন্ট যেভাবে ডিলিট করতে হয় এক্সেসটা অনেক ভজঘট হয় কি এক্সেসটা অনেক ভজঘট আছে বিএস করে আচ্ছা লেন্থটা কিভাবে কাউন্ট করছে ভজঘট মানে কি ব্যাপারটা বুঝতে পারলাম না কি প্রবলেম আরে অনেক কিছু করে তারপর একটা সিম্পল প্রোগ্রাম লিখতে শুরু করতে পারবো তার আগে কত কিছু বানাতে হবে সেটা ক্লিপসেরই শুধু প্রবলেম নাকি হ্যাঁ এই ক্লিপে এত প্রবলেম অন্য কোথাও শর্ট থেকে শর্টে ভিএস করে হ্যাঁ আমি তো প্রোগ্রাম বানাতেই পাইনি তারপরে অর্ঘকে বললাম ও করে দিল আমার প্রোগ্রামই হচ্ছিল না আমি ব্লুজেতে পড়ে যাচ্ছিলাম দিয়ে এখানে হলো তারপর কপি পেস্ট করলো এরপর যখন বাইরে যাবি দুটো জিনিসই তোকে করতে দেবে আইদার জাভার প্রোগ্রাম থাকলে তোকে বাধারা ইক্লিপসেই দেবে তোকে বাধাধারা কোশ্চেন বাধাধারা ইক্লিপসে দেবে আর যদি অপশন থাকে তাহলে তোকে হয়তো ভিএস করে করতে দেবে আদারওয়াইজ কোনো আইডি কোনো অ্যাকসেপ্টেড হবে না ভিএস কোড যেহেতু মানে অলরাউন্ডেড সেরকম যদি ভিএস কোড সব জায়গায় যদি অনেকে থাকে ভিএস কোড দিতে পারে ঠিক আছে আদারওয়াইজ তোকে ইক্লিপসে দেবে তোকে অন্য কোনো করতে দেবেই মানে করতেই বারণ করবে ওখানে কারণ ইনস্টল তোকে তো তোর ইচ্ছা মতো তুই কোনো ইউজ করতে পারবি না তাহলে ইনস্টল থাকবে যে কোনো কোম্পানিতে যখন যাবি যাই হোক তো দেখ লাস্ট দিন স্ট্যাটিকের এই প্রোগ্রামটা করেছিস ওই যে কতগুলো অবজেক্ট ক্রিয়েট করতে হবে হ্যাঁ ওটাও করেছি হ্যাঁ ওটা করেছি অল্পটা ওটা তোমার ডিলিট তারপর ওই আপডেট শর্টস যা আছে সবগুলো করার পর লাস্টে বেলায় মানে ওটা সুইচ কেস করেছি কনস্ট্রাক্টরটা ওই যেভাবে করে ওই কাউন্ট করার জন্য অবজেক্ট লাস্টে বেলায় এটার কাউন্ট করা হচ্ছে আবার প্রথমে কাউন্ট করা হচ্ছে
আচ্ছা দেখ, তো দিস কিওয়ার্ডে যেটা আগের দিন বলছিলাম স্টার্ট করবো, তো দিস কিওয়ার্ডটা স্টার্ট করি একটুখানি, ঠিক আছে। তো দেখ দিস কিওয়ার্ডের অনেক রকম কাজ আছে, ঠিক আছে। দিস কিওয়ার্ড আগের দিন বলেছিলাম যে দিস কিওয়ার্ডের মেন ইনটা কি, যে দিস রেফার টু দ্য কারেন্ট অবজেক্ট, রেফারেন্স টু দ্য কারেন্ট অবজেক্ট, ঠিক আছে। এটা বলছে দিস রেফারেন্স টু রেফারেন্স ভেরিয়েবল দ্যাট দ্য কারেন্ট অবজেক্ট পয়েন্ট, ঠিক আছে। মানে কি, যে আমি আগের দিন বলছিলাম যে ধরে রাখ এই যে এরকম একটা কেস আছে, যখন আমার ক্ষেত্রে নর্মাল, যখন কোথাও মেনে নেবে টাইম নেবে, এই যে মেনে যাই হোক আমার নর্মাল কোথায় আমার দিস কিওয়ার্ড কি হয়, যে ফর দ্য টাইমিং কারেন্ট ইনস্ট্যান্সকেও সবসময় পয়েন্ট করে, ঠিক আছে, কারেন্ট অবজেক্টের ইনস্ট্যান্সকে। যেমন এই যে যেমন আমি এখানে দেখ লিখেছি যে দিস ডট এক্স ইকুয়াল টু এক্স, এই দিস কেন এখানে দিস বলতে কী বোঝাচ্ছে, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখ আমার এমটা কী ছিল, আমার এমটা ছিল, দেখ আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিচ্ছি, টেম্পোরারি ভেরিয়েবল না, যেটা বলা হয় লোকাল ভেরিয়েবল, তো লোকাল ভেরিয়েবল এক্স নিচ্ছিলাম। তো সে আমি যখন এখানে গিয়ে এই যে আমি যখন মেনের ভেতরে গিয়ে আমি এখানে করছিলাম যে ওবি ডট সেট ওবি যে ঠিক আছে, আমার ল্যাপটপ নিতে পারছে না, ওবিজে ডট, ঠিক আছে, কথা বলছি সেট এক্স করে আমি এখানে ধরে 9 পাঠালাম সাপোজ, ঠিক আছে। তাহলে এবার কী হবে, এই সেট এক্সের জন্য কী হবে, এই সেট এক্সের জন্য আমার বেসিক্যালি এখানে গিয়ে আমার এই 9টা কোথায় যাবে, ধরে নে যদি ওবিজেটা আমার ওই টেস্ট 6-এর অবজেক্ট হতো সাপোজ, তাহলে আমি 9টা এসে স্টোর হতো এই এক্সের ভেতরে, দিয়ে আমি কী করতাম সেই এক্সটা আমি চাইছি এই এক্সের ভেতরে ঢোকাতে, এটাই ছিল আমার এম। প্রবলেমটা কী হচ্ছে, যখন আমি এক্স ইকুয়াল টু এক্স লিখছিলাম আমার প্রবলেমটা ছিল, দেখ আমার একটা প্রবলেম এরা দিচ্ছিল, ঠিক আছে। আগের দিন আমি করালাম, আমার কোথায় প্রবলেমটা ছিল বলতো, কার মধ্যে ছিল দেখালাম করে, ও হ্যাঁ, তো দেখ বলছে অলওয়েজ দিস কাকে প্রেফার করে, দিস কারেন্ট অবজেক্টের ইনস্ট্যান্সকে রেফার করে, ঠিক আছে। মানে আমার এখন কোনো মেথড যদি কল হয় তাহলে সেক্ষেত্রে দিস কাকে পয়েন্ট করবে, দিস পয়েন্ট করবে ওই মেথডটা যে অবজেক্টের রেসপেক্টে কল হয়েছে সেই অবজেক্টটাকেও পয়েন্ট করবে। দ্যাট মিনস যেদিন দেখাচ্ছিলাম এটা কোথায় মেথডটা, আমার ফাংশনটা কোথায় চলে গেল, এটাই দেখাচ্ছিলাম আই থিঙ্ক। এই যেমন দেখ ধরে রাখ আমি এই টেস্ট এটা 6, তো মেন কোথায় গেল, মেন ওয়ান, আমি এখানে একটা টেক্সট 6 ক্লাসে একটা অবজেক্ট তৈরি করি, টেক্সট 6, ক্লাসে অবজেক্ট তৈরি করলাম ওবিজে 2 3 মারি, ওবিজে 3, এই যে ওবিজে 3 ডট যখন এই যে আমি সেট এক্স করছি, তাই সেট এক্স করে এই যে আমি এখানে 9 ধরে 5 রাখছি, ঠিক আছে। তাহলে আমার কাজ কি, আমি যে দেখ এই ওবিজে 3টা কী হলো দিচ্ছে না, ও এখানে মনে হয় সেট করি না, তাই না। যাই হোক দেখ এই আমি এখানে যে ওবিজে ধর সেট এক্স করে 5 করলাম, তাহলে ওবিজে 3টা কি কোন ক্লাস অবজেক্ট, টেক্সট 6 ক্লাসের অবজেক্ট। তা আমার এমটি টেক্সট 6 ক্লাসের অবজেক্ট, টেক্সট 6-এ গেলাম, টেক্সট 6-এ কী দেখাচ্ছে, একটা এক্স বলে ভেরিয়েবল আছে, তাহলে আমি কী করবো, আমি এবার এই সেট এক্স বলে যে ভেরিয়েবলটা আছে, এই মেথডটা আছে, মেথডের ভেতরে আমি কী করবো, এক্সের যেটা আমি ওখান থেকে পাস করালাম 5, সেটা স্টোর হবে কার মধ্যে, এক্সের মধ্যে। আমি চাইছি ওই 5টা স্টোর করাবো এই আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটা তার মধ্যে। এবার প্রবলেমটা হচ্ছে যে যখন এক্স ইকুয়াল টু এক্স লিখলাম, প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ও এখানে না বুঝতে পারবে না যে তুই কোন এক্সটা কার মধ্যে রাখছিস, ও বুঝতে পারবে না যে এই এক্সটা এর মধ্যে রাখছিস নাকি এই এক্সটা এর মধ্যে রাখছিস, ঠিক আছে। এটা হচ্ছে মেন প্রবলেম, বুঝতে পারবে না এই এক্সটা কি এই এক্সের মধ্যে রাখছিস, যখন তুই লিখেছিস এক্স ইকুয়াল টু, তো বুঝতে পারছে না যে তুই এই এক্সটা এই এক্সের মধ্যে রেখেছিস নাকি এই এক্সটা এই এক্সের মধ্যে রেখেছিস, এটা হচ্ছে প্রবলেম মেজর, ঠিক আছে। এবার তাহলে আমার এম হচ্ছিল, আমার এমটা কি, আমার এমটা ছিল যে এই যে লোকাল ভেরিয়েবলের যে এক্সটা সেটা আমি রাখবো ইনস্ট্যান্স ভেরিয়েবল এক্সে, ঠিক আছে। তাই সেটা বোঝাতে হবে,
যেটা এটা দিলে হবে না। এটা আনফরচুনেটলি কি হবে বলতো, এটা না, এটা যদি এরপর যখন তুই এক্সকে প্রিন্ট করাবি, যে আমি এখানে দেখাচ্ছি, দেখ দেখ জিরো প্রিন্ট হবে, ঠিক আছে। একদিন এগুলো দেখি, জাস্ট একটা জাস্ট রিকল করে দিচ্ছি। obj3 ডট ডিসপ্লে, ঠিক আছে। দেখ আমি যদি এটাকে রান করি, সিম্পল ব্যাপার, আমি যদি এই মেন এটাকে রান করি, দেখ এক্স এর ভ্যালুর জন্য দেখ জিরো আসবে। আচ্ছা প্রথমে তো এরর দিয়েছে কিসে, কি বলছে, এক্স হচ্ছে নন স্ট্যাটিক ভেরিয়েবল, কোথায় ইউজ হয়েছে, ওই টেস্ট 3 বলে কোনো ওই নেই মনে, ক্লাস নেই মনে। টেস্ট 3 বললাম নাকি, না মেনে তো আমি টেস্ট obj3 করলাম, টেস্ট একদম উপরের দিকে, উপরে টেস্ট 3 নিচে যেত। দাদা ডিসপ্লে বলে কোনো মেথড ইউজ করলে না? আচ্ছা তো ডিসপ্লে বলে টেস্ট 6 এই তো। আচ্ছা যদি রান করি, আচ্ছা দেখ জিরো আসছে, ঠিক আছে। এটা অবভিয়াসলি টেস্ট 3 বলে ক্লাস নেই বলে ওখানে এরা দিচ্ছিল, দেখ জিরো আসছে। তার রিজন দেখি, তো রিজনটা দেখ আমি কিন্তু সিম্পল কিছু করিনি, আমি দেখ আমি জাস্ট ওই এক্স এর ভ্যালুটা পাঠিয়েছিলাম 5, সে চাইছিলাম সেই 5টা এই লোকাল ভেরিয়েবলের এক্সে থাকুক, দিয়ে আমি সেই এক্সটাকে প্রিন্ট করাবো যাতে 5 আসুক। প্রবলেমটা হচ্ছে ও বুঝতে পারছে না যে কোন এক্সটা কার মধ্যে রাখছি, ও বুঝতে পারছে না এই এক্সটা ওর মধ্যে না, ওর মধ্যে ওইটাই, এটা এর মধ্যে স্টোর হচ্ছে। এবার আমার এমটা ছিল এই এক্সটাকে এই এক্সের মধ্যে রাখা, তাহলে আমাকে এটা বোঝানোর জন্য যে আমি চাইছি যে লোকাল ভেরিয়েবলটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে রাখি, ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স বলতেই বলতে কি কনসেপ্ট চলে আসে, ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে অবজেক্ট, যে ভেরিয়েবলগুলো অবজেক্ট ক্রিয়েট হলে তৈরি হয়। তাহলে অবভিয়াসলি তাহলে যখন আমি টেক্সট 6 তৈরি করেছি, তাহলে তখন আমার তৈরি হবে, তো টেক্সট 6 তৈরির জন্য তাহলে আমি চাইছি এই এক্সটা চাইছি হচ্ছে, আমরা জানি সবসময় ভ্যালু আসে নয় রাইট টু লেফট, তাহলে আমি চাইছি এই এক্সটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল এক্স। এটা বোঝানোর জন্যই, এবার দেখ আমি তো জানি না কোন অবজেক্টের রেসপেক্টে, মানে আমি তো, তুই এখানে তুই স্পেসিফিক অবজেক্টের নাম দিতে পারিস না কখনো, কারণ তুই জানিস কি করে যে কোন অবজেক্টের রেসপেক্টে সেট এক্সটা কল হচ্ছে, তুই জানিস না। তাহলে তুই এখানে এটা করবি, সেটা কি লিখবো, দিস ডট এক্স, এটার সুবিধাটা কি, দিস ডট এক্স মিনস কি, দিস পয়েন্ট টু দ্য বা বলতে পারিস দিস পয়েন্ট টু দ্য বলতে পারিস, বা রেফারেন্স বলতে পারিস, ঠিক আছে। বাট এক কথা যদি বলিস, দিস রেফার টু দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। মানে কারেন্ট যে অবজেক্টের রেসপেক্টে আমার মেথডটা কল হচ্ছে, এই যেমন আমরা এই ক্ষেত্রে সেট এক্সটা কার জন্য কল হচ্ছে, obj3 এর রেসপেক্টে, তাহলে এই মুভমেন্টে এই দিস কাকে পয়েন্ট করবে, obj3 কে, মানে আমি এখানে দিস দিয়েছি কিন্তু এটা ইনডাইরেক্টলি obj3 কেই পয়েন্ট করছে, ঠিক আছে। এবার এটা দরকার কখন, এটা দরকার তখনই যখনই আমার এই লোকাল ভেরিয়েবলের নেম আর ক্লাস ভেরিয়েবলের নেম সেম, তখন। আদারওয়াইজ কিন্তু প্রবলেম না। কারণ দেখ তুই যদি এটা দেখ, আমার নোটিস করবি, দেখ এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, দেখ এই ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে। এবার দেখ আমি যদি এটাকে এ করে দিই, ঠিক আছে, এটাকে যদি এ করে দিই, দেখ এই ওয়ার্নিংটা চলে যাবে, তখন কিন্তু প্রবলেম নেই আমার কোনো, তখন কিন্তু আমার কোনো প্রবলেম নেই, কারণ দেখ তখন দুটো ভেরিয়েবল আলাদা, তখন ওদের আমার কোনো প্রবলেমই হচ্ছে না, ঠিক আছে। প্রবলেমটা হবে যখন লোকাল ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ভেরিয়েবল সেম থাকবে, ঠিক আছে। ওই জন্যই যখন আমি বলেছিলাম আগের দিন যে যখন ও এই যে এখানে করেছিলাম, সরি এইখানেই মেথডটা করেছিলাম, ওই জন্যই খুঁজছিলাম মেথডটা কোথায়, ওই জন্যই যখন তুই বেসিক্যালি গেটার সেটার ইউজ করিস, যখন গেটার সেটার দিস না তখন দেখবি দিস ডট, এই যে যেমন এমপ্লয় করেছিলিস, এই যে দেখ গেটার সেটার দিস ডট আইডি, কেন প্রবলেমটা কি, তুই চাইছিলিস তুই ওখান দিয়ে যেটা মেন মেথড থেকে যে আইডিটা পাস করাচ্ছিস সেটা স্টোর হচ্ছে এখানে, এবার তুই চাইছিস এই আইডিটা স্টোর করবি এই আইডির মধ্যে, তাহলে কি হবে, এই আইডিটা স্টোর করতে এই আইডির মধ্যে, তার মানে ব্যাপারটা কি, তাহলে সেই একই দুজনের নাম সেম হয়ে গেছে, গেটার সেটার অটোমেটিকলি তোকে সেই সেম নেমেরই করে দেয় ফিল্ড, যেহেতু সেম হয়ে গেছে, সেই জন্য অটোমেটিকলি অ্যাম্বিগুইটি না হয়, তাই জন্য কি করে দিস ডট আইডি ইকুয়াল টু আইডি, এতে বুঝিয়ে দেয় আমি চাইছি এই আইডিটা রাখতে এই আইডির মধ্যে, তাহলে এই যে দিস ডট আইডি মিনস বোঝাচ্ছে এই আইডিটাকে, দিস ডট নেম বলতে বোঝাচ্ছে এই নেমটাকে, দিস ডট স্যালারি মানে বোঝা যাচ্ছে এই স্যালারিটাকে, বুঝতে পেরেছি? হ্যাঁ সবাই বুঝছি তো কি বললাম, এটা লাস্ট দিনই বলেছিলাম এই পার্টটা, ঠিক আছে। আচ্ছা টু স্ট্রিংটা একবার বলে দাও তো। টু স্ট্রিং তো এখানে বলিনি আমি কিছু, না আগের দিন বলছিলে, ওটা একটু অসুবিধা হচ্ছে। টু স্ট্রিং মানে এখানে কিছু মেথড না, টু স্ট্রিং হচ্ছে এমন একটা মেথড, যেমন দেখ এই টেস্ট 6 আছে তো,
এটার জন্য কি করছিলিস না, এটা এই এই জিনিসটা করার জন্য তোকে কি করছিলি, এই এক্সটাকে প্রিন্ট করার জন্য তুই কি করছিলিস, এই এক্সটাকে প্রিন্ট করার জন্য ডিসপ্লে একটা মেথড কল করছিলিস তুই। হ্যাঁ হ্যাঁ এবার দেখ, কারণ একটা অবজেক্টের করসপন্ডিং আমার অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, তাই তো, ইনস্ট্যান্স থাকতে পারে, তাই তো, মেম্বার ডেটা এক্স ওয়াই জেড অনেক কিছু থাকতে পারে। তো আমি তো জানি না, তো সিম্পল যখন আমি এরকমভাবে ডিসপ্লে করাতে যাই এসআইএস, আমি তো এরকমভাবে যদি আমি এই ওবিটাকে ডিসপ্লে করাতে যাই, এটা কি কোনোদিন পসিবল? ওবি একটা অবজেক্ট, ওবি ডিসপ্লে কোন, এখন হয়তো এক্স আছে, এখানে শুধু এক্স আছে, এখানে ওয়াই তো থাকতে পারতো। হ্যাঁ হ্যাঁ এই দেখেন, মানে এক্স ওয়াই, এক্স ওয়াই আছে, এখানে সেট ইন্ট বি ওয়াই ইকুয়াল টু বি, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু বি, ঠিক আছে। তো এবার দেখ এটা করলাম, এবার দেখ তোকে যখন ডিসপ্লে করাতে হতো তোকে এরকমভাবে করাতে হতো, এক্স প্লাস কোলন দিয়ে প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে সিম্পল দেখ এক্স আর ওয়াই ভ্যালু তুই প্রিন্ট, এখানে একটা ভ্যালু পাস করা 9,10, ঠিক আছে। ইনপুটে ঠিক আছে, ঠিক আছে নর্মাল। তাহলে তাকে আমি ইনপুট বলে মেথডকে কল করে 9,10 পাঠিয়েছি, সেই 9,10টা এআরবিতে স্টোর হয়েছে, সেই এআরবিটা এক্স আর ওয়াইতে আমি কপি করেছি, দেন এবার আমি যখন ডিসপ্লে করেছি, আমি বেসিক্যালি এক্স আর ওয়াইয়ের কন্টেন্টটাকে ডিসপ্লে করাতে চাইছি, তো এক্স আর ওয়াই কন্টেন্ট ডিসপ্লে করলে 9,10 প্রিন্ট হবে, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে আমি জাস্ট সিম্পল আমি এটাকে রান করাই, দেখ 9,10, ঠিক আছে, এটা আলাদা জিনিস, এটা কেন করছি পরে বলছি, ঠিক আছে। এবার দেখ প্রবলেমটা হচ্ছে, দেখ ডিসপ্লে নর্মাল 9,10 প্রিন্ট, এবার দেখ যখন আমি এই অবজেক্টটাকে আমি ডিসপ্লে করাতে যাচ্ছি, দেখ সামথিং কিছু টেস্ট 6 এরকম কিছু ডিসপ্লে হয়ে যাচ্ছে, এটা কাইন্ড অফ একটা আইডির মতো, ঠিক আছে, এটা কাইন্ড অফ একটা আইডির মতো প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখ তার মানে প্রবলেমটা হচ্ছে এটাই যে আমি দেখ নর্মাল একটা অবজেক্টকে ডিসপ্লে করে দেওয়া মানে এটা না যে আমার তার করসপন্ডিং যে ভেরিয়েবলগুলো এখানে আছে সেগুলো ডিসপ্লে হয়ে যাবে অটোমেটিকলি, এটা তো পসিবল না। মানে সেখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে, কতগুলো ভেরিয়েবল তুইও জানিস না আমিও জানি না, তো আমরা তার জন্য কি একটা নিজস্ব ইউজার ডিফাইন মেথড, আমরা একটা মেথড তৈরি করি ডিসপ্লে, তার ভিতরে আমরা নিজেদের ইচ্ছা মতো প্রিন্ট করতে পারি ভ্যালুগুলোকে। তো এবার এখানে একটা নতুন মেথড আছে, ইনবিল্ট মেথড, সেটাকে বলা হচ্ছে টু স্ট্রিং, ঠিক আছে, যে জেনারেট টু স্ট্রিং, ঠিক আছে। দেখ জেনারেট বলে দিচ্ছে, তো এখানে দেখ অপশনও দিয়ে দিচ্ছে, তুই টু স্ট্রিংয়ে তোর এখানে কটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল ছিল, দুটো, এক্স আর ওয়াই, তো এখানে দেখ ফিল্ডগুলো বলে দিয়েছে এক্স আর ওয়াই এর জন্য ইনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে তুই কি দুটোর জন্য কি দুটোকে ডিসপ্লে করাতে চাইছিস, তাই দুটোকে চেকবক্স হবে। যদি ওয়াইকে না চাইতিস তাহলে ওয়াই এক্স শুধু থাকতো, তাহলে আমি চাইছি দুটোকেই করতে, দিয়ে দেখ জেনারেট করলাম, দেখ অটোমেটিকলি এরকম একটা ফরম্যাটে কিছু চলে আসে, এটা বাই ডিফল্ট ফরম্যাট, এটা বাই ডিফল্ট ফরম্যাট, যেটা তোরা চেঞ্জ করতে পারিস, যেটা আমি এমপ্লয় ক্লাসে যেদিন দেখেছিলাম সেদিন এগুলো দেখিয়েছিলাম করে, এটা আমি দেখিয়েছিলাম সেদিন, ঠিক আছে, সেদিন সেই ক্লাসের ভিডিওতে দেখবি, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা বাই ডিফল্ট ফরম্যাট। এবার দেখ যখন আমি এটাকে সেভ করে আমি যখন আবার রান করবো, দেখ নিচে দেখ ফরম্যাটটা দেখ টেস্ট 6 এক্স ইকুয়াল টু 9 ওয়াই ইকুয়াল টু 10 দেখাচ্ছে ডিসপ্লে হচ্ছে, কারণ এবার দেখ এবার বাই ডিফল্ট যখন এই অবজেক্টকে তুই ডিসপ্লে করাতে যাচ্ছিস, ও কি করে, ওই অবজেক্টটার জন্য যখন তুই একটা ডাইরেক্ট অবজেক্টকে ডিসপ্লে করাতে যাচ্ছিস, ওই অবজেক্টের জন্য খোঁজে, যখন ডিসপ্লে করতে ও খুঁজবে টু স্ট্রিং মেথড কোথায়, ও বুঝবে টু স্ট্রিং মেথডটা কোথায়, ও যখন দেখবে টু স্ট্রিং মেথড, ও যখনই এটা অবজেক্টে ডিসপ্লে ও বাই ডিফল্ট ওর জন্য টু স্ট্রিং মেথড কল করবে, যদি দেখে যে টু স্ট্রিং মেথড নেই, তাহলে যে বাই ডিফল্ট বললাম ওই আইডি ফাইডি সব ক্রিয়েট হয়ে ডিসপ্লে করে দিচ্ছিল, ঠিক আছে। কারণ ও যখনই তুই একটা অবজেক্টকে ডাইরেক্টলি ডিসপ্লে করাতে যাবি সিস্টেম ডট প্রিন্টএলের মধ্যে, ও বেসিক্যালি সবসময় বাই ডিফল্ট টু স্ট্রিং মেথডকে কল করবে, যার একটা বাই ডিফল্ট একটা প্যাটার্ন আছে, মানে বাই ডিফল্ট একটা সিনট্যাক্স না, বা বাই ডিফল্ট একটা মানে কি ডিজাইন করা যায়, তুই এটার মধ্যে তুই নিজের মতো আপডেট করতেই পারিস, তোর ইচ্ছা মতো তুই আপডেট করতে পারিস, তুই এখানে যা খুশি মানে এই যে এইটুকুনি জায়গার ভেতরে তুই যা খুশি লিখতে পারিস, যেমন এই যে আমি এমপ্লয়টাকে একটা চেঞ্জ করে দিয়েছিলাম, নিজের মতো করে লিখেছিলাম। অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই ডবল কোডটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কম্পালসারি, কারণ দেখ রিটার্ন করছি মেথড, টু স্ট্রিং মেথড কি রিটার্ন করছে, রিটার্ন টাইপ কি আছে টু স্ট্রিং এর,
স্ট্রিং। স্ট্রিং। তাহলে একটা স্ট্রিং মানে কি বুঝি, ডবল কোটের ভেতরে থাকে তো অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ রিটার্ন কিন্তু এই যে এই ফার্স্ট ডবল কোট আর লাস্ট ডবল, ভালো করে শুনবি, ফার্স্ট ডবল কোট আর লাস্ট ডবল কোট হচ্ছে স্ট্রিং এর রিটার্ন, মানে স্ট্রিং বোঝাতে যেটা বোঝায় ডবল কোটের। আর ভেতরের যে ডবল কোটগুলো এটা হচ্ছে বেসিক্যালি সিস্টেম ডট আউটপুট প্রিন্টারের মধ্যে আমাকে প্রিন্ট করতে গেলে এটা করি না। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, নাথিং। কি ব্যাপারটা হচ্ছে, যখনই তুই এই যে সিস্টেম ডট প্রিন্টারের অভিযোগ এটা করছিস, ও আলটিমেটলি কি হচ্ছে বলতো, এইটা কি, এইটা হচ্ছে বেসিক্যালি এই এই জিনিসটা হয়ে যাচ্ছে কি বলতে, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি স্ট্রিং এর জন্য। আর এটা বাই ডিফল্ট এই জিনিসটা কপি হয়ে না এই জায়গাটা চলে আসছে বাই ডিফল্ট। কথাটা বুঝতে পারছিস কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তাই জন্য ওটা প্রিন্ট হয়, ঠিক আছে। যাই হোক, তো যেমন দেখ আগের দিনটা দেখিয়েছিলাম যে দিস, এই যে এই প্রোগ্রামটা দেখ, এই প্রোগ্রামটা দেখ, স্টুডেন্ট বলে একটা আছে, রোল দেখ, স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার, নেম, ফিস তিনটে আছে। এবার দেখ কনস্ট্রাক্টরের ভেতরে বাই ডিফল্ট দেখ যে ভেরিয়েবলগুলো আছে, রোল নাম্বার, নেম, ফিস, এ দেখ একই ইনস্ট্যান্স ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল সেম নাম, ইনস্ট্যান্স ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল সেম নাম। তো যখন এবার এটাকে করলাম তখন দেখ আমার প্রবলেম হয়েছে, ও বুঝতে পারবে না যে কোনটা কার মধ্যে রাখছি। তাই জন্য দেখ যখন আমি দেখ দুটো অবজেক্ট তৈরি করছি S1 আর S2 বলে, দিয়ে যখন তাদেরকে আমি নর্মাল কনস্ট্রাক্টর, এটা তো বুঝতে পারছিস এর আগের দিন বললাম যে কনস্ট্রাক্টর কল হয় এটার জন্য, ঠিক আছে। কনস্ট্রাক্টর কি, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আগের দিন এগুলো সব বলেছি। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হলো, তার জন্য কি হলো কি দেখ এই S1 এর জন্য কি হলো, যখন এটা অবজেক্ট তৈরি হয়েছিস কি হচ্ছে, S1 এর জন্য একটা রোল নাম্বার, S1 এর জন্য একটা নেম, S1 এর জন্য একটা ফিস তৈরি হলো। এবার যখন বাই ডিফল্ট প্যারামিটারি ভ্যালুগুলো পাঠিয়েছিস যেগুলোকে স্টোর হলো যে রোল নাম্বার, নেম, ফিজের মধ্যে, তার মানে তুই চাইছিস এরকম ব্যাপারটা যে S1 এর নেমে রোল নাম্বারে স্টোর হোক 111, S1 এর নেমে স্টোর হোক অঙ্কিত, S1 এর ফিজে স্টোর হোক 5000, ঠিক আছে। এটা ফ্লোট আছে বলে যে জানি ফ্লোট ডেটা টাইপ লাস্টে এফ লিখতে হয়। ডাবল এর ফ্লোটের মধ্যে ডিফারেন্স এটাই, ডাবল এ নর্মাল ডাবল লিখলেই হয়েছে, মানে ডাবল এ নর্মাল ফ্র্যাকশনাল ভ্যালু দিলে হয়ে যায়, কিন্তু ফ্লোটের সময় এই লাস্টে এফ লিখতে হয়। তো দিলাম, আমি চাইছিলাম এই ভ্যালুগুলো ডিসপ্লে হোক, ঠিক আছে। কিন্তু আনফর্চুনেটলি যখন ডিসপ্লে করেছি দেখ নামের আইডির করসপন্ডিং 0, স্ট্রিংয়ের করসপন্ডিং নাল, আর ফ্লোটের করসপন্ডিং 0.0, কারণ আমি বাই ডিফল্ট বলে দিয়েছিলাম কোনো কিছু ভ্যালু যদি অ্যাসাইন না হয় তাহলে বাই ডিফল্ট ইন্টিজার 0 নেয়, ফ্লোট 0.0, ডাবল 0.0 আর স্ট্রিং নাল নেয়। তাই জন্য দেখ দুটোর জন্যই আমার 000 নাল 0 এগুলো ডিসপ্লে হচ্ছে, কারণ আমার তো বুঝতে পারছি না তো কারটা কার মধ্যে রাখছি। এবার দেখ এই প্রবলেমটা রেজলভ করলাম সিম্পল অ্যাজ দ্যাট, কিছু না, সিম্পল, শুধু এইগুলোকে এবার দিস ডট করে দিলাম। তার ফলে কি হলো, এবারেও বুঝে গেল আচ্ছা দিস ডট রোল নাম্বার মানে এই রোল নাম্বারের মধ্যে শুধু রোল নাম্বার মানে এই রোল নাম্বারটা রাখবো। তাহলে এবার যখন আমি দেখ S1 আর S2 কে ডিসপ্লে করালাম তখন দেখ নর্মাল যা কন্টেন্ট ছিল অঙ্কিত 111, অঙ্কিত 5000, 112 সুমিত 6000 সব দেখিয়ে দিল। বুঝতে পেরেছিস, যেমন দেখালাম আমি এক্ষুনি, ঠিক আছে। তো এটা ছিল, এটা যেমন ডিজের একটা ইউজার ছিল, ঠিক আছে, ডিজের অনেকগুলো ইউজার, তার মধ্যে ওয়ান অফ দ্য মেন ইউজার ছিল এটা। এবার দেখ আরো ইউজারের দুটো সেকেন্ড ইউজেসটা কি, সেকেন্ড ইউজেস বলছে যে ইনভোক দ্য কারেন্ট ক্লাস মেথড। ইনভোক দ্য কারেন্ট ক্লাস মেথড মানে, কারেন্ট ক্লাস মেথডটা মানে কি বোঝাতে চাইছি, কারেন্ট ক্লাস মেথড কি জিনিস এটা দেখি। দেখ যাই হোক, এখানে অবজেক্ট আছে, এগুলো নিয়ে আমি মাথা কামাচ্ছি না, এটাকে কমেন্ট করছি, ঠিক আছে। আমি সিম্পল এখানে একটা মেথড তৈরি করলাম, void m, ঠিক আছে। আরেকটা মেথড করলাম void n, ঠিক আছে। এর ভেতরে প্রিন্ট করলাম ss হ্যালো, এর ভেতরে প্রিন্ট করলাম ওয়ার্ল্ড, ঠিক আছে। আর এখানে আমি সিম্পল ওবি ডট এম কে কল করলাম, সিম্পল ব্যাপার, ঠিক আছে। তো দেখ আমি এটা যদি রান করি শুধু হ্যালো প্রিন্ট হবে, সিম্পল ব্যাপার, ঠিক আছে। কারণ আমি ওবি রেসপেক্টে এম কে কল করেছি, কারণ অবভিয়াস ব্যাপার ওবি রেসপেক্টে এম কে কল করেছি, তার মানে এখন এক্ষেত্রে এম মেথডটা কার রেসপেক্টে কল হয়েছে, ওবি রেসপেক্টে। তার মানে এখন যদি আমি দিসের এখানে কন্টেন্টটাকে আমি স্পেসিফাই করার চেষ্টা করি, দিস কন্টেন্টটাকে আগে মেনশন করতে হয়, তাহলে দিস কাকে পয়েন্ট করবে, ওবিকে। এবার দেখ আমি এই এম এর ভেতর থেকে আমি কি করলাম,
এন কে কল করলাম, ঠিক আছে, এম এর ভেতর থেকে এন কে কল করলাম, দেখ হ্যালো তারপরে ওয়ার্ড। এবার কোশ্চেন হচ্ছে এম কে তো বুঝলাম আমি ওবির রেসপেক্টে কল করছি, এম কে যখন কল করেছি আমি দেখলাম ওবির রেসপেক্টে এম কে কল করেছি, তো দ্যাটস ওকে। কিন্তু যখন এন কে কল করছি এখানে তো কোনো অবজেক্ট নেই, এখানে তো কোনো অবজেক্ট নেই, তাহলে আর আমরা জানি এনটা কোথায়, এনটা যেমন এম হচ্ছে কি একটা এই ক্লাসের মেথড, এই টেস্ট 6 ক্লাসের মেথড, এনও একটা টেস্ট 6 ক্লাসের মেথড আমরা জানি। দেখ কারণ আমি যদি দেখ নর্মাল এখানে আমি এন কে ডিসপ্লে করা যাই এরর খাবো, কারণ বুঝতে পারবে না, কারণ এন বলে প্রথম কথা এখানে কিছু নেই, এখানে দেখ এখানে বলছে এন বলছে ক্যান নট মেক এ স্ট্যাটিক রেফারেন্স টু নন স্ট্যাটিক মেথড, কারণ আমি জানি একমাত্র স্ট্যাটিক মেথডকে অবজেক্ট ছাড়া কল করা যায়। তো এটা তো আমার এনটা তো কল করতে পারছি না, কারণ এনটা ক্লাসের একটা মেথড, আমরা জানি ক্লাসের মেথডকে অ্যাক্সেস করতে গেলে সেই ক্লাসের অবজেক্ট দিয়ে করতে হবে। যদি এটা আমি ওবি ডট এন করতাম দেন ওকে, দেন এররটা চলে যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাই এটা তো আমার কাছে ক্লিয়ার, সেই জন্য আমি যখন এম কে কল করছি আমি ওবি ডট এম কল করলাম, তাই ওবি ডট এম কল করলাম, এটা কল হলো। এবার দেখ এর ভেতরে আমি এন কে কল করছি, তো কোশ্চেনটা এখানেই, কোশ্চেনটা হচ্ছে তাহলে এই এনটা কার রেসপেক্টে কল হচ্ছে। আমরা তো এক্ষুনি বললাম যে এক্ষুনি মেথড মানে হচ্ছে ক্লাসে কোনো মেম্বার মেথড থাকলে তাকে আমাকে সেই ক্লাসের অবজেক্টের রেসপেক্টেই কল করতে হবে। প্রবলেমটা গেল তাহলে এই তো এন মেথডকে যখন কল করছি কার রেসপেক্টে কল হচ্ছে, এমটা নয় বুঝলাম ওবি রেসপেক্টে কল হচ্ছে, এনটা কার রেসপেক্টে কল হচ্ছে, কারণ এনও একটা ক্লাসের মেথড যাকে আমি ডাইরেক্টলি কল করতে পারি। এবার দেখ এরারও দিল না, কিন্তু আমার রানও হয়ে গেল, আমি তো অবজেক্ট দিয়ে কল করলাম না, স্টিল রান হয়ে গেল। কি করে হলো এটা, কি করে পসিবল? এখানে এখানে করছি যখন তখন রান হয়ে যাচ্ছে, যখন এখানে করছি তখন এরর দিচ্ছে কেন? এবার ব্যাপারটা হচ্ছে কি হয়, তুই হয়তো বাই ডিফল্ট লিখছিস সেটা এন ইকুয়াল টু, কিন্তু কম্পাইলার কি করে এই লাইনটাকে কনভার্ট করে দেয় এই লাইনে, কনভার্ট করে দেয় এইভাবে দিস ডট এন। তুই হয়তো শুধু এন লিখছিস, কম্পাইলারটাকে কনভার্ট করে দিস ডট এন। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা কর, তাহলে যখন ওবি ডট এম কল করলি, ওবি ডট যখন এরকম ওবি ডট যখন এম কল করলি তখন এম মেথডটা কল হলো, তার ভেতরে হ্যালো প্রিন্ট করলি, প্রিন্ট করার পর যখন এন কল করছিলি সেই এনটা বাই ডিফল্ট কনভার্ট কি হচ্ছে দিস ডট এন। এবার দিস বলতে কি, দিস মানে আমরা জানি এখনই বললাম যে কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য, এবার ইট রেফার টু দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য অবজেক্ট, বা সরি কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, ঠিক আছে, মানে কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, আমি অবজেক্ট বলছি, সরি ইনস্ট্যান্স মানে তো অবজেক্ট, ঠিক আছে। ইট রেফার টু দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, মানে যে অবজেক্টের রেসপেক্টে এখন এই দিস কিওয়ার্ডটা যে মেথডের আন্ডারে আছে, এই দিস কিওয়ার্ডটা যে মেথডের আন্ডারে আছে, যে অবজেক্টের রেসপেক্টে ওই মেথডটা কল হয়েছে, দিস কিওয়ার্ডটা দিস সেই মেথডটাকে সেই অবজেক্টটাকে রেফার করে। তাহলে আমি দেখছি দেখ এই যে যখন ওবি ডট দিস কিওয়ার্ডটা কোন মেথডের ভেতরে লেখা আছে, এম মেথডের ভেতরে, ওই মেথডটা কার রেসপেক্টে কল হয়েছে, ওবির রেসপেক্টে। তাহলে এখানে দিস কিওয়ার্ডটা কাকে রেফার করছে, দিস রেফার করছে হচ্ছে ওবিকে। সি প্লাস প্লাসে দিসকে বলা হতো পয়েন্টার, দিস পয়েন্টার বলে, ঠিক আছে, একটা পয়েন্টার থাকবে, যে পয়েন্টার মানে কি অ্যাড্রেস, তো তখন সেক্ষেত্রে কি হতো বলতো দিস কিওয়ার্ড মানে দিস পয়েন্টার কি বলতাম, দিস পয়েন্টার হোল্ড দ্য অ্যাড্রেস অফ দ্য কারেন্ট অবজেক্ট, এরকমভাবে বলা হতো। কিন্তু জাভাতে পয়েন্টারের কোনো কনসেপ্ট নেই, তো এই জন্য জাভাতে কনসেপ্ট সেটা হচ্ছে রেফারেন্স, ওই জন্য বলছি দিস রেফার টু দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, বা ইট রেফার টু দ্য অবজেক্ট, একটা কারেন্ট অবজেক্টটাকেও রেফার করছে। তাহলে এখানে এই ক্ষেত্রে এই মেথডটা কার রেসপেক্টে কল হচ্ছে, ওবি রেসপেক্টে। তাহলে এই মুভমেন্টে দিস কাকে ধরে রেখেছে, ওবিকে ধরে রেখেছে, তাই ফলে নেক্সট টাইম দ্যাটস ওয়াই যখন আমি এনকে কল করছি ও দিস ডট ও বাই ডিফল্টটা কনভার্ট করে দিচ্ছে, অটোমেটিকলি কম্পাইলার কনভার্ট আমাকে করতে হচ্ছে না, ওটা অটোমেটিকলি কম্পাইলার কনসিডার করে দিচ্ছে দিস ডটে। সেক্ষেত্রে তাহলে দিসটা মানে আমি বলতেই পারি দিসটা মানে নাথিং বাটে ওবির মতো কিছু। এখানে এরা দেবে কারণ ওবিকে তো এখানে চিনছিস না, বাই ডিফল্ট মানে ইনডাইরেক্ট, ওবি আছে ইনডাইরেক্টলি, ওবিটা আছে ইনডাইরেক্টলি কার থ্রুতে, দিসের থ্রুতে ইনডাইরেক্টলি। এবার যখন এই যে যখন এনকে কল করলি এই এনটাও কিন্তু কল হলো ওবির জন্য, এই এনটাও কল হলো ওবির জন্য। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ সবাই সবাই বুঝেছিস কি বললাম? হ্যাঁ বুঝেছি দাদা। এই দেখ দেখ আমি এখানে লেখা আছে দেখ ক্লাস দাদা বল। হ্যাঁ বলছিলাম ওই যে ভয়েড এম আর ভয়েড এন ফাংশন গুলো মানে মেথড গুলো লিখেছো, তো ওর আগে তো অ্যাক্সেস স্পেসিফায়ার দাও না, তো ওটা কি বাই ডিফল্ট পাবলিক হয়? ডিফল্ট, বাই ডিফল্ট ডিফল্ট। আচ্ছা আচ্ছা, চারটে অ্যাক্সেস স্পেসিফায়ার বলেছিলাম, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আচ্ছা আর আচ্ছা ডিফল্ট। কিছু মেনশন না করা মানে হচ্ছে সেটা বাই ডিফল্ট ডিফল্ট।
বুঝেছি? হ্যাঁ আচ্ছা, তাহলে এটা গেল ওটা। এবার দেখ দিস কি বলছে, দিস তাহলে এবার দেখ, তাহলে এই দেখ আমি বললাম দেখ ক্লাসে ভয়েড এম, এ দেখ এনের ভেতরে আবার এমকে কল করেছি। এবার দেখ আমি যখন পার্টিকুলার যাই কোডটাকে করবো, দেখ কম্পাইলার কি করছে, দেখ এটাকে যখন কনভার্ট করছে, দেখ আমি এখানে দেখ যেমন উল্টো এক্সাম্পল দিচ্ছি, এনের ভেতরে এমকে কল করা হয়েছে। তো দেখ বাই এম লিখেছিস, ও কিন্তু বাই ডিফল্ট দেখ কম্পাইলার কি করছে, এমটাকে কনভার্ট করে দেয় দিস ডট এম, যেটা বলছিলাম আমি এখন। মানে আমি শুধু এম লিখছি, কিন্তু বাই ডিফল্ট কম্পাইলারটাকে কনভার্ট করে দেয় দিস ডট এম, যার জন্য আমার বেসিক্যালি দুটো মেথডই কল হয়ে যায়। ঠিক আছে, এখানে সেরকম এক্সাম্পলটা একটা দেওয়া আছে। ঠিক আছে, সিমিলারলি তাহলে এটা সেকেন্ড ইউসেজ, দিস কিওয়ার্ডের সেকেন্ড ইউসেজ, এই যে দিস কিওয়ার্ডের সেকেন্ড ইউসেজ এটা। ঠিক আছে, এবার তাহলে যেমন আমি এখানে এই মেথডকে কল করতে পারছি। ঠিক আছে, এই যেমন আমি মেথডকে এগুলোকে ওড়াই, ঘাটের জিনিস লেখা আছে এখানে, এগুলোকে ওড়াই। ঠিক আছে, ডিসপ্লে, ঠিক আছে ডিসপ্লে থাক। এবার দেখ তাহলে আমি মেথডের কনসেপ্টটা বুঝি। তাহলে একটা মেথডের ব্যাপার থেকে আরেকটা মেথডকে, ইনস্ট্যান্স মেথডকে যখন আমার কল করতে হয় পার্টিকুলার, তখন আমাকে বেসিক্যালি দিস কিওয়ার্ড হেল্প করে আমাকে। ঠিক আছে, তাহলে যেমন এটাকে করে, তেমনি কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও এটা খাটে, কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও খাটে। কীভাবে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে খাটে? আচ্ছা দেখ, এটা একটা কনস্ট্রাক্টর তো দেখ, ক্লাসের নাম আর মেথডের নাম সেম, আর কোনো রিটার্ন টাইপ নেই। ক্লাসের নাম আর মেথডের নাম সেম, আর কোনো রিটার্ন টাইপ নেই। দ্যাট মিনস আমরা জানি কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর ইটস এ মেথড, ঠিক আছে, যার নামটা ক্লাস নামে সেম হবে, যার রিটার্ন টাইপ থাকবে না। ঠিক আছে, এটা একটা কনস্ট্রাক্টর। তাহলে যখনই এই অবজেক্টটা তৈরি হবে, সঙ্গে সঙ্গে কী হবে, এই কনস্ট্রাক্টরটা কল হবে। ঠিক, ক্লিয়ার জিনিসটা? এবার ঠিক আছে, তো সবই বুঝলাম। এবার দেখ আমি হ্যাঁ বল। তাহলে একটু পরে জ্বালা যা করার একটু পরে কর, পড়াচ্ছি এখন। ঠিক আছে, আমি দেখ একটা কাজ করি, সিম্পল। আচ্ছা এক্স হয়ে আছে তো, আমি এখানে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখি 8,9। ঠিক আছে, তাহলে এখানেও আমাকে লিখতে হবে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তাহলে ইন্ট এ ইন্ট বি। ঠিক আছে, আর এখানে করছি এক্স ইকুয়াল, আমার দিস কিওয়ার্ড এখানে। আচ্ছা তো সুবিধার জন্য আমি মানে কনফিউজ করার জন্য আমি করি এক্স আর ওয়াই। তাহলে আমাকে অবভিয়াস ব্যাপার, যেহেতু এখানে এক্স আর ওয়াই করেছি, তাহলে আমাকে লিখতে হবে দিস ডট এক্স এর মধ্যে এক্স, দিস ডট ওয়াই এর মধ্যে ওয়াই। সিম্পল অ্যাজ দ্যাট আমার নর্মাল। দেখ এটা করলাম, প্রিন্ট করলাম, এটাকে রান করি, ডিসপ্লেতে দেখ আমার আসবে, কি ডিসপ্লে কল করিনি। আচ্ছা রান, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, তারপর ডিসপ্লে দেবে 8 আর 9 ডিসপ্লে হলো। ঠিক আছে, এই এমটা এটার জন্য বেসিক্যালি এই দুটোর কাজ হলো। তার জন্য হলে তুই এটাকে যদি অফ করে রাখ তো কোনো প্রবলেম নেই। আমি এটা তো বুঝে গেছি আমি এই এমএর মেথডের ব্যাপার। দেখ 8 আর 9 ডিসপ্লে হবে, কারণ দেখ যখনই অবজেক্ট তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে কী হয়েছে, কনস্ট্রাক্টর কল হয়েছে। কনস্ট্রাক্টর কল হয় মানে কি, আমরা জানি সবসময় অবজেক্ট তৈরি হলে কনস্ট্রাক্টর কল হয়। তাহলে কনস্ট্রাক্টর কল হলো, যেখানে আমার কী হচ্ছে, অ্যাজ এ প্যারামিটার দুটো ভ্যালু পাঠানো হচ্ছে 8 আর 9, যেটা স্টোর হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে। সেই ভেরিয়েবলগুলোকে আমাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল যে এক্স হয়ে আছে তার মধ্যে আমি প্লেস করলাম। করার পর দেখ আমি যখন ডিসপ্লে করালাম, সেই আমি যখন নর্মালি সেখানে ডিসপ্লে করাচ্ছি, এই যে এক্স আর ওয়াইকে ডিসপ্লে করাচ্ছি, তখন বেসিক্যালি এক্স আর ওয়াই বলতে কার এক্স ওয়াই বোঝাচ্ছে, ওবিরই এক্স ওয়াই। যদি ওবির এক্স ওয়াই তো কত আছে, 8 আর 9 আছে, ডিসপ্লে করলো। এটা তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এইবার দেখ এইটা যখন করলাম, আমি এই জিনিসটা হওয়ার আগে আমি আবার এখানে লিখলাম টেস্ট 6। ঠিক আছে, আর
ঠিক আছে, এরকম কিছু করেছি, ঠিক আছে। অন করেছি তো বেস ডট এক্স এর মধ্যে 206 এর মধ্যে কি ওই এক্সাম্পলটা দেখাই। আচ্ছা দেখ, ঠিক আছে। এবার যখন আমি রান করছি, নোটিস কর কি আসছে, দেখ ওয়েলকাম দেন 8 আর 9, ঠিক আছে। এটা কি হলো দেখ, মেথডেরটা তো আমার ক্লিয়ার হয়েছে যে একটা মেথড থেকে একটা মেথডকে কল করতে দিস দিয়ে কল করলাম। এই যে অবজেক্টটা তৈরি হয়েছে, এই দুটো কনস্ট্রাক্টর আছে আমার কাছে, দেখ নোটিস করবি। একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ডিফল্ট বা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তো যখন আমি এই অবজেক্টটা তৈরি করলাম, কোন কনস্ট্রাক্টরটা করা উচিত? মানে এটা করা উচিত, ঠিক আছে। ঠিক আছে, সেটা হয়েছে, হয়ে তো হল, তাহলে এটাই কল করা উচিত। তাহলে এটা কেন কল হয়ে গেল আবার? এটাকে কল করলো কে? একে কল করলোটা কে? একে কল করলো হচ্ছে এই দিস জিনিসটা, ঠিক আছে। বেসিক্যালি যখনই আমি দেখ টেস্ট 6 এর ভেতরে দেখ আমি যখন এটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে দিয়েছিলাম, এবার দেখ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখলাম, লেখার জন্য কলটা আমার এটাই হয়েছে ফার্স্ট। এর ভেতরে যখন এই যে জিনিসটা লিখছিস, এটা নাথিং বাটে দেখ দিস, আমরা জানি এর জন্য আমরা দিসকে কিন্তু আমরা কোনো পয়েন্টার বলছিলাম না, দিস একটা কিওয়ার্ড। দিস কি বলছিলাম? পয়েন্ট টু দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। তাহলে বেসিক্যালি এখানে এই ক্ষেত্রে তাহলে দিস কি করছে, যখন দিস ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করলাম, ও বেসিক্যালি কি করলো, ও কারেন্ট ক্লাসের পার্টিকুলার সেই অবজেক্টের জন্য কনস্ট্রাক্টরটাকে কল করছে। কোন কনস্ট্রাক্টরকে কল করছে? ও এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করছে। মানে এই ওবির জন্য কি হচ্ছে, ওবির জন্য আমার প্রথমে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হলো ডাইরেক্টলি, লজিক্যালি প্রথমে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরই কল হলো ভেতরে। তার যেহেতু তার ফার্স্ট স্টেটমেন্ট কি আছে, এই লাইনটা কি করলো, বাই ডিফল্ট এই লাইনটার মানে হচ্ছে ও এই টেস্ট 6 এর জন্য আবার ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করলো। ডিফল্ট কনস্ট্রাক্টর মানে এটার মানে হচ্ছে নাথিং বাট এ কনস্ট্রাক্টর কল। এবার ডিফল্ট কনস্ট্রাক্টর কি করে, কারণ দেখ প্যারামিটার কিছু নেই, ফাঁকা আছে, এর জন্য ডিফল্ট কনস্ট্রাক্টর কল করলো, যার জন্য ও আগে, তারপর এটা হওয়ার আগে ও আগে এখানে দেখ, তুই যদি নোটিস করিস, তুই যদি এখানে নোটিস কর, তুই আমি বোঝানোর জন্য তোকে আমি দেখাচ্ছি, দেখ ওয়েলকাম, তোদের মনে হতেই পারে যেহেতু ডিসপ্লেটা আমি পরে করছি তাই জন্য পরে ভ্যালুগুলো আসছে, আমি তোদের দেখাচ্ছি। এ দেখ, ঠিক আছে, সেভ করে দেখ, আমার ওয়েলকাম যাওয়া তারপরে এটা আসবে। দেখ এটা ওয়েলকাম যাওয়া কেন, রিজনটা হচ্ছে এটাই যে প্রথমেও প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাই কল হলো, দেন এই লাইনটার জন্য এখান থেকে, মানে ফ্লোটা বলছি, প্রথমে অবজেক্ট তৈরি করলি, এখান থেকে ডাইরেক্টলি 32 নম্বর লাইন থেকে জাম্প করে চলে এলো হচ্ছে 13 নম্বর লাইনে, 13 নম্বর লাইনের পর 14 নম্বর লাইন, 14 নম্বর লাইনে কিছু দিস, এখান থেকেও ডাইরেক্টলি জাম্প করে চলে এলো আবার 10 নম্বর লাইনে, 10 নম্বর লাইনে সেখানে প্রিন্ট করলাম ওয়েলকাম প্রিন্ট করার পর দেখলো আর এর ভেতরে কিছু কাজ নেই, ও ফিরে চলে এলো কোথায়, যেখান থেকে কল হয়েছিল তারপরে প্রোগ্রাম কাউন্টার ধরে রেখে তারপরে অ্যাড্রেসটাকে এখানে জাম্প করে কি করলো, জাভা প্রিন্ট করলো, ভ্যালুগুলোকে সেট করলো, দেখলো এখানে আর কোনো কাজ পড়েনি, তাহলে ফিরে গেল কোথায়, নেক্সট ইনস্ট্রাকশন, এইটা নেক্সট ইনস্ট্রাকশন, অভিযোগ ডিসপ্লে করলাম, ডিসপ্লে করার ফলে আমার এক্সআরআইকে ডিসপ্লে করলো 8 আর 9। তাহলে একটা যেমন একটা মেথডের ভেতর থেকে একটা মেথডকে কল করা যায়, তেমনি একটা কনস্ট্রাক্টরের ভেতর থেকে কনস্ট্রাক্টরকে কল করা যায়, কিন্তু দ্যার ইজ এ কিন্তু, কি আমি এবার এটাকে নিচে করতে যাচ্ছি, এরর দেবে, এবার এটা করতে দেবেন না, এটা করতে দেবেন না, ঠিক আছে, মাথায় রাখবো এটা অলওয়েজ, যেন কনস্ট্রাক্টর কলটা, কনস্ট্রাক্টরের যে বাই ডিফল্ট যে দিস দিয়ে যে আমাদের কনস্ট্রাক্টর কলটা হয়, সেটা বাই ডিফল্ট যেন অলওয়েজ একটা কনস্ট্রাক্টরের ভিতরে ফার্স্ট স্টেটমেন্ট হয়, অলওয়েজ ফার্স্ট স্টেটমেন্ট। মানে আমি যখন একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ভালো করে শুনবো, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ভেতর থেকে যখন আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করব, মাইন্ড ইট, সেই কলিংটা যেন ফার্স্ট স্টেটমেন্টই হয় প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে, সেকেন্ড থার্ড ফোর্থ একটাতেও চলবে না, কিন্তু অলওয়েজ যেন ফার্স্ট স্টেটমেন্টই হয়। তুই দেখ, তুই যদি এটাকে এখানে কেটে তুই সেকেন্ড লাইনেও দে, সেকেন্ড লাইন তাতেও এরর দেবে তোকে,
একমাত্র তোকে এরর দেবে না ফার্স্ট লাইন। এটা হচ্ছে রুল অলওয়েজ। কারণ সবসময় আগে কনস্ট্রাক্টরের কাজ হয়, তারপরে বাদ বাকি। আগে সবসময় আমরা জানি অবজেক্ট তৈরি মানে আগে কনস্ট্রাক্টর কল, তাহলে কনস্ট্রাক্টর কলের কাজ অলওয়েজ আগে। দ্যাটস ওয়াই যখনই তুই এখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হলো এটার জন্য, ও এখানে এলো, এখান থেকে ও ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করলো, চলে এলো এখানে ওয়েলকাম প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আবার ফিরে এলো, জাভা প্রিন্ট করলো, ভ্যালুগুলোকে অ্যাসাইন করলো, ডিসপ্লে করে দিল। সিনট্যাক্স মাথায় রাখবো, মাইন্ড ইট। বারবার করে বলছি, কনস্ট্রাক্টর কল, একটা কনস্ট্রাক্টর ভেতরে একটা কনস্ট্রাক্টরকে যখন কল করবো, মাইন্ড ইট সেই কনস্ট্রাক্টরের কলটা আনো অলওয়েজ ফার্স্ট স্টেটমেন্ট হয় আর একটা কনস্ট্রাক্টরের ভেতরে। তার মানে কি শুধু আমরা প্যারামিটারাইজ থেকেই কি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরে যেতে পারবো? আর কি কিছু করতে পারবো না? না, আমরা চাইলে ডিফল্ট থেকেও প্যারামিটারে আসতে পারবো। যেমন এটা যেমন আছে থাকলো, ঠিক আছে। আমি আরেকটা অবজেক্ট তৈরি করছি OB1, ঠিক আছে। এবার এটা করলাম দেখ ডিফল্ট, দেখ ভালো করে নোটিস করবি, এটা করলাম হচ্ছে আমি ডিফল্ট, মানে যার জন্য আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কল হোক, ঠিক আছে। এবার দেখ তাহলে এটার জন্য আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হলো, এখানে গেলাম আমি ওই কলটা মুছে দিয়েছি, সিম্পল জাভা প্রিন্ট করলো, জাভা প্রিন্ট করে XY কে ভ্যালু সেট করলো 8 আর 9। এবার দেখ এটার জন্য আমি কি করলাম, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হবে না, কারণ এই অবজেক্টটা তৈরির জন্য সময় আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কল হলো। তো ডিফল্ট কনস্ট্রাক্টর এলাম, ডিফল্ট কনস্ট্রাক্টরের সাথে আমি ওয়েলকাম করলাম, ওয়েলকাম মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পর আমি যদি এবার এখানে লিখি দেখ দিস, ঠিক আছে, প্রথম কথা তো এরর খাবো। কেন এরর খাবো? এটা সেকেন্ড স্টেটমেন্ট, দেখ সেকেন্ড স্টেটমেন্ট কেটে দিলাম। আচ্ছা, আমি ওপরে গেলাম, কল করলাম, এখানেও এরর খাবো। কেন? নিজেই দেখ নিজেকে একটা ইনফাইনাইট লুপের মতো বলে, দেখ বলছে রিকার্সিভ কনস্ট্রাক্টর ইনভোকেশন, দেখ বলে দিচ্ছি রিকার্সিভ কনস্ট্রাক্টর, তাই তো, তাই হবে তো। হ্যাঁ, ইনফাইনাইট লুপের মতো রিকার্সিভ, একটা স্ট্যাক ফুল হয়ে গেছে, তাই জন্য সঙ্গে সঙ্গে এরর দিয়ে দিচ্ছে তোকে এখানে। এবার দেখ আমি এই মোমেন্টে এখানে যদি আমি 4 আর 5 দিলাম, দেখ এররটা চলে গেল। এবার কি হলো ব্যাপারটা, দেখ আমি যখন এটাকে রান করছি, দেখ দুটো কিভাবে হচ্ছে, দেখ প্রথম কথা দেখ ভালো করে বুঝবো, দেখ ফ্লোটা দেখি। দুটো অবজেক্ট তৈরি করেছি, তাহলে যখন টেস্ট 6 এর জন্য অবজেক্ট তৈরি হলো, কি কল হলো, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর চলে এসেছি, এখানে চলে এসে কি হলো, জাভা প্রিন্ট হলো, হয়েছে জাভা প্রিন্ট, আর x আর y এর মধ্যে ভ্যালু অ্যাসাইন হয়েছে, কত 8 আর 9, ঠিক আছে। কার XY তে? ওবির XY তে 8 আর 9 আছে, ঠিক। এরপর এই অবজেক্টটা তৈরি করলাম, এর জন্য কনস্ট্রাক্টর কল হবে, এর জন্য কনস্ট্রাক্টর কল হবে, কোথায় চলে গেলাম, এর জন্য কোন কনস্ট্রাক্টর কল হবে, ডিফল্ট কনস্ট্রাক্টর, চলে গেলাম ডিফল্ট কনস্ট্রাক্টরের কাছে, এর কাছে। এর ফার্স্ট স্টেটমেন্ট কি, দিস মানে কি, একটা কনস্ট্রাক্টরের ভেতরে দিস ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ মানে, তার মানে কনস্ট্রাক্টর কল করাচ্ছে। এবার দেখ নিজেকে তো কল করতে হবে না, এবার দেখ ওই জন্য এখান থেকে আমি চাইছি এই কনস্ট্রাক্টর থেকে আমি চাইছি এই কনস্ট্রাক্টরকে কল করবো। তাহলে কি কল করেছি, দিস 4,5, যে 4 আর 5টা কোথায় স্টোর হলো, 4 x এর মধ্যে আর y এর মধ্যে দিয়ে, আমরা এখানে ভালো করে নোটিস কর, দিয়ে তারপরে জাভা প্রিন্ট হলো, তাই জন্য আবার পরের লাইনে আবার জাভা আছে, দেওয়ার পর x আর y কে সেট করলাম, মানে 4 আর 5 সেট হলো, কার XY, OB1 এর XY, এই যে OB1 এর XY, কারণ এখন এই OB1 এর রেসপেক্টে কল হয়েছে, এই কনস্ট্রাক্টর কার রেসপেক্টে কল হয়েছিল, OB1 এর রেসপেক্টে। যখন এখান থেকে দিস দিয়ে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কল করলাম, সেখানে যে XYটা ইউজ হচ্ছে সেটা কার XY, OB1 এরই, দিয়ে সেট করলাম, সেট করে কাজ নেই, ফিরে চলে এলাম এখানে, দিয়ে এখানে কি প্রিন্ট করলো, ওয়েলকাম, কাজ শেষ, আর কিছু নেই, ফিরে চলে গেলাম কোথায়, এখানে OB ডট ডিসপ্লে করলাম, XY কে ডিসপ্লে করলাম 8 আর 9, OB1 কে ডিসপ্লে করলাম 4 আর 5। বোঝাতে পেরেছি? হ্যাঁ বুঝেছি। সেম জিনিস এবার দেখ, সেম জিনিস এখানে করতে হবে, আবার এরর খাবো। এমন না যে প্যারামিটারাইজেই সবসময়, যে প্যারামিটারাইজ থেকে যখন ডিফল্টকে কনস্ট্রাক্টরকে কল করবো তখন হলে সেই কলটা যেন ফার্স্ট স্টেটমেন্ট হয়, এরকম না। একটা কনস্ট্রাক্টরের ভেতর থেকে আরেকটা কনস্ট্রাক্টরকে যখন কল করবো, মাইন্ড ইট সেই কলিং স্টেটমেন্টটা যেন অলওয়েজ ফার্স্ট স্টেটমেন্ট হয়। সেটা নাথিং বাট ডাজন্ট ম্যাটার যে প্যারামিটারাইজ থেকে ডিফল্টকে কল করছিস না ডিফল্ট থেকে প্যারামিটারাইজকে কল করছিস, দুটো কনস্ট্রাক্টর কল হলে ওখান থেকে কি দুটো কনস্ট্রাক্টর কল করলে, মানে
আরেকটা তো তিনটে প্যারামিটারের কনস্ট্রাক্টর করতেই আছে, পারিস, সেটা যদি ওখান থেকে একটু দাঁড়া, একটু দেখ তাহলে কি হবে। দেখ ব্যাপারটা হচ্ছে এরকম এরকম বলছিস তো, এটা হলো ধরে নে এরকম আরেকটা কল করতে চাইছিস তুই। দেখ কি হবে, নিয়ে যায় এনে নিয়ে যায়, কি বলছে, কনস্ট্রাক্টর কল মাস্ট বি দ্য স্টেটমেন্ট অফ দ্য কনস্ট্রাক্টর, ফার্স্ট স্টেটমেন্ট অফ দ্য কনস্ট্রাক্টর। বুঝতে পেরেছিস কি বললাম? মানে একটা কনস্ট্রাক্টরই কল করতে পারবো। এক্স্যাক্টলি। এ দেখ এবার যদি এটাকে আমি ওদের ফার্স্ট লাইন করে দিই, উপরেরটার জন্য আবার এরকম হবে, দেখ বুঝলিস না? এটার জন্য এটার জন্য স্যাটিসফাই করছে, এটার জন্য এটার ক্ষেত্রে দেখ স্যাটিসফাই করতে পারছে না, কারণ প্রবলেমটা তো ওটাই দাঁড়িয়ে যাচ্ছে, প্রবলেমটা ওটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এটাকে রিজলভ করবো কিভাবে, কিভাবে কল করতে পারি, কিভাবে রিজলভ করতে পারি, এখানে এসে আবার মানে কল করতে পারি। এক্স্যাক্টলি। তাহলে এখানে 4 5 6 কল করলাম, এখানে এলে এখানে এসে আমি এটা কল করতে পারি দিস 2,3। এইগুলো তো প্রবলেম নেই আমার কোনো। বুঝেছি, বোঝাতে পারলাম? হ্যাঁ। ইনভোক টু দ্য কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর, এইসব এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, আমি এগুলো আর বললাম না, সব বলে দিলাম। আর রিয়েল ইস দ্য কনস্ট্রাক্টর কল, এই যেমন দেখ বেসিক্যালি কোথায় ইউজ করতে পারি, কোন কোন জায়গায় ইউজ করতে পারি, অনেক এখানে দেখ রোল নাম্বার, নেম, কোর্স আর ফিস দেওয়া আছে, ঠিক আছে? এ দেখ এই কনস্ট্রাক্টরের ভেতরে, এই কনস্ট্রাক্টরের ভেতরে আমি নেম, রোল নাম্বার, নেম আর কোর্সটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? রোল নাম্বার, নেম আর কোর্সটা দিয়ে দিয়েছি। আর নোটিস কর আমি কি করেছি, নর্মাল প্রোগ্রাম আর একটা কনস্ট্রাক্টর করেছি যেখানে রোল নাম্বার, নেম, কনস্ট্রাক্ট মানে কোর্স, ফিস সব কটাই দিয়েছি। দিয়ে দেখ নোটিস করবি আমি কি করেছি, দেখ প্রথম ক্লাসে S1 অবজেক্টটা তৈরি করেছি। এবার দেখ এক্ষেত্রে দুটো কনস্ট্রাক্টর আছে, একটা এইটা, দুটো প্যারামিটার আছে, একটা 3টে আর্গুমেন্ট আছে, একটা 4টে আর্গুমেন্ট আছে। তাহলে এখানে কটা আর্গুমেন্ট আছে, 3টে আর্গুমেন্ট আছে। তাহলে এর জন্য কোনটা কল হলো, এর জন্য এসে এইটা কল হলো, যার জন্য এসে দেখ রোল নম্বরে রোল নাম্বার, নেমে নেম, কোর্সে কোর্স। তাহলে 111 অঙ্কিত যাওয়া স্টোর হয়ে গেল এগুলোর মধ্যে, ঠিক আছে? তাই জন্য যখন S1 বা ডিসপ্লে কল করছি, দেখ 111 অঙ্কিত যাওয়া আর করসপন্ডিং, কারণ ডিসপ্লে এখন করি সব কটাইতে ডিসপ্লে করছি, রোল নাম্বার, নেম, কোর্স, ফিস যেহেতু এখানে অ্যাসাইন হয়নি তাই জন্য দেখ ফিস 0 দেখাচ্ছে। নেক্সট টাইমে যখন এটা কল করেছি তার জন্য দেখ এটা কল করছি, কল করে এবার নোটিস কর আমি এখানে কি করতাম, আমি এখানে এটা করতাম তো। দেখ এটা যখন কল করেছি আমি 4টে আর্গুমেন্টই পাস করি, 4টে আর্গুমেন্ট রিসিভ করেছি। রিসিভ করার পর আমার মধ্য কথা, আমার কনসেপ্টটা তো এটাই ছিল, মানে আমি এটা লিখতাম তো, এটা লিখলেই হয়ে যেত তো আমার, এটা লিখলে হয়ে যেত তো, এটা লিখলেই হতো তো। তাহলে ব্যাপারটা দেখ এই এই লাইনগুলি তোমাকে রিপিট করতে হচ্ছে, তাই তো? এই লাইনটা তো রিপিট করতে হচ্ছে, যাতে সেটা না করতে হয় আমি কি করলাম, দেখ ওটাকে রিইউজ করে দিলাম। মানে কি এখান থেকে আমি কি করলাম, কারণ দেখ আমি ফিস এখানে নেই, ফিসটা আমি এখানে অ্যাসাইন করে দিলাম, কিন্তু রোল নাম্বার, নেম, কোর্স সেগুলো তো অ্যাসাইন করার জন্য একটা কনস্ট্রাক্টর করেছিলাম। আমি এখান থেকে জন্য এগুলোকে আবার নতুন করে না লিখতে পারতামই, কোনো প্রবলেম ছিল, লিখতে পারতামই। আমি না লিখে আমি এখান থেকে ওকে কল করে দিলাম, দিয়ে একে করলাম। বুঝতে পেরেছিস কি বললাম? ঝটপট বুঝেছি? বুঝতে পেরেছি। রুল কল টু দিস মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট দ্য কনস্ট্রাক্টর, আমি বলেই দিলাম। তেমনি আমরা দিসের ভেতর দিয়ে আমরা কোনো কিছু কি বলতে পারি যে মানে যেমন দেখ একটা জিনিস দেখাই, কি করা যায়, এই যে মেথডটা, এই মেথডটা আছে, ঠিক আছে? হ্যাঁ দাঁড়া,
আমরা কি বলতো ব্যাপারটা হচ্ছে এটা এক্সাম্পলটা মানে আমি কি দিতে পারি এক্সাম্পলটা, আমি বলতে চাইছি যে আমি মেথডের ভেতরে দিস দিয়ে কিন্তু আমরা প্যারামিটারও পাঠাতে পারি, ঠিক আছে? আমরা কাইন্ড অফ প্যারামিটারও পাঠাতে পারি কিন্তু, ঠিক আছে? যেমন যেমন আমি বলতে চাইছি জিনিসটা এক্সাম্পল দ্বারা পেনের ভেতরে যদি আমি একটা অবজেক্টকে পাস করি মিনিংলেস দাঁড়াবে জিনিসটা, অভিযোগের ভেতরে তো এটা ইজি আমার কাছে, কারণ দেখ আমি এখানে 8 পাঠালাম আর এখানে আমি ইন্ট এক্স করলাম, এটা আমার কাছে কোনো প্রবলেমই না। তাহলে আমি এখানে দিয়ে দেখ এ ওয়ার্ল্ড দিয়ে পর আমি দেখ এক্সকে প্রিন্ট করলাম, ঠিক আছে? সেভ করলাম, সেভ করে যদি রান করি এটাকে আমার, ঠিক আছে? এটা যদি আমি রান করি আমার দেখ ওই ওয়ার্ল্ড এক্স প্রিন্টার ওয়ার্ল্ড, আচ্ছা কী প্রবলেম হয়েছে কোথায়, তিনটে আর্গুমেন্টের কনস্ট্রাক্টর কি মেনশন করেছি? এটা করাই ওয়ার্ল্ড এইট, ঠিক আছে? এটা তো আমরা প্রিন্ট করতে পারছি, কারণ এই দেখ ব্যাপারটা হচ্ছে দেখ এ দেখ আমি যখন ওবিটাকে তৈরি করেছিলাম ওবির জন্য আমার কনস্ট্রাক্টর কল হয়েছিল, যেখানে এসে হচ্ছে বেসিক্যালি এই যে কনস্ট্রাক্টরটা এখানে এসে এই যে কোথায় এলো রে, এই যে এটার জন্য প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কল হলো, যেখানে এসে আমার এক্স এর মধ্যে দেখ 8 আর ওয়াই এর মধ্যে 9 স্টোর হয়েছিল। এরপর যখন দেখ ওবি ডট এম মেথড কল করেছিলাম, এম মেথডের ভেতরে এলো হ্যালো প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আমার কি দিস ডট এন কল করে এবার দেখ এম এর ভেতর থেকে এনকে কল করেছি আর পাস করিয়েছি 8কে, সেই 8টা স্টোর হয়েছে কার মধ্যে এক্স এর মধ্যে। এবার দেখ আমি এবার এই দিসটা কার রেসপেক্টে কল হচ্ছে, দিসটা কল করেছে ওবি রেসপেক্টে। এবার যখন এসে এখানে এক্সকে ডিসপ্লে করাচ্ছি আমার দেখ ওয়ার্ল্ড কত পাস করেছি, 8 পাস করেছি, তুই ডাজন্ট ম্যাটার তুই যা খুশি পাস করা, কনফিউজ হবি না। 77 রান কর, দেখ ওটা ওয়ার্ল্ড 77 আসবে, দেখ ওয়ার্ল্ড 77, কারণ আমি যে ভ্যালুটা পাস করেছি দিস দিয়ে সেটা আমার এখানে রিসিভ হয়েছে, রিসিভ হয়ে নর্মাল ডিসপ্লে করেছে। তো মতো কথা থেকে আমরা একটা দিস দিয়ে আমরা আর্গুমেন্টকেও পাস করাতে পারি, ঠিক আছে? এবার এখানে যে এক্সাম্পলটা দিয়েছে না, এখানে দেখ বেসিক্যালি কী হয়েছে দেখ এখানে একটা পাবলিক স্ট্যাটিক মেনের মধ্যে কী করেছে দেখ একটা অবজেক্ট তৈরি করেছি S2 ক্লাসে, S2 ক্লাসে নোটিস করবি ভালো করে বুঝবি কী করেছি, ঠিক আছে? S2 ক্লাসে একটা অবজেক্ট তৈরি করেছি, অবজেক্টটা তৈরি করার পর আমি এখান দিয়ে পি মেথডকে কল করেছি, বুঝবি পি মেথডকে কল করেছি, তাই পি মেথডের ভেতরে এলাম। এবার দেখ এখানে লিখেছি এম দিস, এখানে লিখেছি এম দিস, মানেটা কি দেখ আমার এটা তো এইটুকুনি করলে তো আমার কাছে কোনো প্রবলেম ছিল না, আমার কাছে আইডিয়া ছিল। পি মেথডের ভেতর থেকে এম মেথডকে কল করেছি একে, এটা তো কোনো প্রবলেম ছিল না, কোনো প্রবলেম নেই, ইজিলি করে দিলাম, ঠিক আছে? এবার এখানে আমি এম দিস লিখেছি, দ্যাট মিনস কি বলতে আমাকে বোঝাতে পারবি এই দিস বলতে এখানে এই যে মেম মেথডটাকে কল করাচ্ছি আর দিস বলতে কাকে পাঠাচ্ছি, দিস বলতে কাকে পাঠাচ্ছি, যার জন্য পিটা কল হয়েছে সেই অবজেক্টটাকে, পিটা কার রেসপেক্টে কল হয়েছে S1, S1 এখানে দিস কাকে ধরে রাখবে S1 কে, তাহলে যখন এম মেথডকে কল করছি অ্যাজ আর্গুমেন্ট কাকে পাঠাচ্ছি দিস, মানে ইনডাইরেক্টলি কাকে পাঠাচ্ছি S1 কে। এবার S1টা এটা এবার দেখ যেমন আমরা এক্ষেত্রে যেমন আমি এখানে একটা ইন্টিজার ভ্যালুকে পাঠাচ্ছিলিস তাই এখানে রিসিভ করার জন্য একটা ইন্টিজার ভেরিয়েবল রাখছিলিস, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে তুই কি পাঠাচ্ছিস, একটা কি পাঠাচ্ছিস অবজেক্ট, কি পাঠাচ্ছিস একটা চাপা দিয়ে রাখো, আমি একটু পরে খাচ্ছি আমাদের একটু চাপা এটা দেখে লাগবে পাউডার, নাহলে নিয়ে যাও পাউডারটা একটু চাপা রেখে পড়াচ্ছি তো পরে উঠে খাচ্ছি সপ্তাহে যাবে সেটা পরে খাচ্ছি। তাহলে এখানে দিস পাঠাচ্ছি কাকে পাঠাচ্ছি অবজেক্টকে পাঠাচ্ছি, তাই তো কাকে পাঠাচ্ছি অবজেক্টকে, তাই রিসিভ করার জন্য আচ্ছা অবজেক্টকে রাখছি, তাহলে রিসিভ করার জন্য কাকে থাকতে হবে, একটা অবজেক্টকে থাকতে হবে। আচ্ছা কোন ক্লাসের অবজেক্টকে পাঠাচ্ছি, আমি S2 ক্লাসের একটা অবজেক্টকে পাঠাই, কারণ S1টা কি ছিল, S1 একটা অবজেক্ট, অবজেক্টের ডেটা টাইপ কি হয় ক্লাস নেম, অবজেক্টের ডেটা টাইপ কি হয় যেমন একটা ইন্টিজার ভ্যালুকে পাঠাচ্ছি তাহলে আমাকে একটা ভেরিয়েবলের মধ্যেই রাখতে হবে, যে ভেরিয়েবলের ডেটা টাইপটা কি হবে ইন্টিজার, তেমনি একটা অবজেক্টকে পাঠাচ্ছি তাহলে অবজেক্টের ভেরিয়েবল ডেটা টাইপ কি হয় একটা ক্লাস নেম, তাহলে S1 আমি এখানে অবজেক্টে কি S1, তাহলে S1 এর ডেটা টাইপ কি হবে তার ক্লাস নেম, সেটা কোন ক্লাস নেম S2, তাহলে দেখ এবার যেই অবজেক্টটা পাঠালাম সেটাকে রিসিভ করার জন্য কি আছে অভিজের মধ্যে, যেটা কিরকম টাইপের S2 টাইপের, তাই জন্য যখন এখানে কল এটা যদি রান করি আমার কি হবে কল হবে মেথড ইনভোক, দেখ এখানে মেথড ইনভোক, কারণ আমি এই অবজেক্টটা তৈরি করেছি দিয়ে কিন্তু আমি পি কে কল করেছিলাম, পি এর ভেতর থেকে আবার আমার এখান থেকে বাই ডিফল্ট কি হলো এম মেথড কল হলো, যেখানে গিয়ে মেথড ইনভোক এই মেসেজটা প্রিন্ট হলো। বুঝতে পারলাম? হ্যাঁ
ঠিক আছে? একইভাবে সিমিলারলি একইভাবে যেমন একটা মেথডকে আমরা পাস করার মানে একটা নর্মাল মেথডের ভেতরে দিস মানে মেথডের ভেতরে অ্যাজ এ আর্গুমেন্ট দিস কিওয়ার্ডকে পাঠানো যায়, সিমিলারলি একটা কনস্ট্রাক্টরের ভেতরেও করানো যায়। কনস্ট্রাক্টরের ভেতরে তা কীভাবে করে যায় এগুলো আমি রান করাচ্ছি না, আমি জায়গায় দেখাচ্ছি। দেখ আমার সিম্পলভাবে মেন মেথড আমার একটা কী আছে, দেখ ক্লাস বি আছে আর একটা ক্লাস A4 আছে। দেখ ভালো করে বুঝবি, আমি এগুলো রান করে দেখাচ্ছি না কারণ এগুলো আউটপুট এখানে লেখাই আছে, আমি বলে দিতে পারবো। ক্লাস বি আছে আর ক্লাস A4 আছে। এবার দেখ নোটিস কর, A4 ক্লাসে আমি একটা অবজেক্ট তৈরি করেছি A4 ক্লাসে একটা অবজেক্ট তৈরি করেছি আমি A, ঠিক আছে? তাহলে এই যখনই অবজেক্টটা তৈরি করেছি সঙ্গে সঙ্গে কী হবে, কনস্ট্রাক্টর কল হবে। কোন ক্লাসে কনস্ট্রাক্টর কল হবে? A4। তাহলে A4 এলো, A4 এসে কনস্ট্রাক্টর এই যে এইখানে A4 এর কনস্ট্রাক্টর, ঠিক আছে? A4 এর ক্লাস, ঠিক আছে? এবার নোটিস কর A4 এর কনস্ট্রাক্টর এটার জন্য যখন তৈরি হলো সঙ্গে সঙ্গে এই লাইনটা কল হলো। এর ভেতরে কি লিখেছি, কি তৈরি করেছি? ক্যাপিটাল বি নিউ ক্যাপিটাল বি, আর একটা অবজেক্ট তৈরি করেছি কোন ক্লাসে? ক্যাপিটাল বি ক্লাস। নোটিস করব ক্যাপিটাল বি ক্লাসের অবজেক্ট তৈরি করেছি সঙ্গে সঙ্গে কি হবে, কনস্ট্রাক্টর কল হবে। মাইন্ড ইট, এখানে একটা জিনিস করেছি, কি করেছি আমি অ্যাজ এ প্যারামিটার দিস দিয়েছি, এবার বল এইখানে এই দিসটা কাকে ধরে রেখেছে বলতো? A4 ক্লাসের অবজেক্টকে, এই যে স্মল এটাকে, তাই তো? কারণ এই কনস্ট্রাক্টরটা কার রেসপেক্টে কল হয়েছে? স্মল এর জন্য। তাহলে এখানে দিস কাকে ধরে গেছে? স্মল এ কে। যতই বি অবজেক্ট হোক কিন্তু কনস্ট্রাক্টর অ্যাজ আর্গুমেন্ট কে আছে? অ্যাজ আর্গুমেন্ট A4 ক্লাসে এই অবজেক্টটা A। তাহলে এবার দেখ আমি এই যে যখন অবজেক্টটা তৈরি করলাম স্মল বি, এর জন্য কি হলো, কনস্ট্রাক্টর কল হবে যেখানে অ্যাজ এ আর্গুমেন্ট কে থাকবে স্মল এ। তাহলে স্মল এ সেটাকে পাস করাচ্ছি। তাহলে দেখ এর যে কনস্ট্রাক্টরটা আছে, তাহলে এখানে চলে আসলাম কনস্ট্রাক্টরে। এবার দেখ কি পাস করেছি, একটা অবজেক্ট। তাহলে রিসিভ করার জন্য ওখানে থাকতে হবে কাকে, যেখানে পাস করেছি সেখানে একটা অবজেক্টকে। কি টাইপের অবজেক্ট, কোন ক্লাসের অবজেক্ট? A4 ক্লাসের অবজেক্ট। দ্যাটস ওয়াই বি এর যে কনস্ট্রাক্টরটা আছে, নোটিস কর বি এর যে কনস্ট্রাক্টর, তার কনস্ট্রাক্টরের ভিতরে কি দিয়েছে দেখ, A4 অভিজে। কারণ আমি এখান থেকে একটা অবজেক্ট পাঠাচ্ছি A4 ক্লাসে, তাহলে এখানে রিসিভ করার জন্য একটা A4 ক্লাসেরই অবজেক্টকে থাকতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি A4 অভিজে। তাহলে এখানে যেটা দিস দিয়ে পাঠালাম মানে ইনডাইরেক্টলি যাকে একে পাঠালাম, সেটা এখানে রিসিভ হলো কার মধ্যে, অভিজের মধ্যে। অভিজেটা কিরকম টাইপের, A4 ক্লাসের অবজেক্ট। আর এখানে দেখো ওই জন্য অলরেডি আগে থেকে আমি চাইছি অলরেডি A4 ক্লাসের একটা আমি ইনস্ট্যান্স তৈরি, মানে অবজেক্ট মানে ভেরিয়েবল, অ্যাজ এ ভেরিয়েবল। কারণ বাট এটা তো একটা অবজেক্ট, এটা নর্মাল ইন্টিজার ভেরিয়েবল না, এটা একটা অবজেক্ট। বি ক্লাসের ভেতরে অলরেডি আমি একটা A4 ক্লাসের অবজেক্ট তৈরি করে দিয়েছি। আমার এম ছিল এই অভিজের মধ্যে এই একে অ্যাসাইন করা। তো কীভাবে করলাম, আমি তৈরি করেছি A4 ক্লাসের অবজেক্ট, সেখানে গেলাম, তার জন্য কনস্ট্রাক্টর কল হলো, সেখান থেকে আবার বি ক্লাসের অবজেক্ট তৈরি কল করলাম, যার মধ্যে দিয়ে আমি কি করলাম, একে অ্যাজ এ রেফারেন্স পাঠালাম। যা এই বি কনস্ট্রাক্টরটার জন্য আমরা এখানে কনস্ট্রাক্টর কল, অবজেক্টের জন্য কনস্ট্রাক্টর কল হলো, যেখানে সেই এটা রিসিভেবলের মধ্যে সেই এটা আমি কি করলাম, আমি অভিজের মধ্যে মানে পেস্ট করলাম, যে অভিজেটা কি এই বি ক্লাসের একটা ডেটা মেম্বার। বুঝতে পেরেছি? হ্যাঁ, একটা ক্লাসের অবজেক্ট আরেকটা ক্লাস কপি করে। সবার কি ক্লিয়ার নাকি বাকিরা থেকে কোনো বক্তব্যই বলছিস না, কোনো কিছুই বলছিস? আমি কিছুই জানি না মনে। না দাদা বুঝেছি, হ্যাঁ বুঝেছি, ঠিক আছে। লাস্ট জিনিস হচ্ছে, লাস্ট পার্ট হচ্ছে যে কিভাবে রিটার্ন করতে হয়, ঠিক আছে? মানে আমরা চাইলে কি হবে যদি এক্ষুনি মেল করে আমাকে দেখতে হবে। আচ্ছা, তো লাস্ট জিনিস কি, দিজের লাস্ট কাজ দেখ, 6টা কাজ ছিলাম, তো 5টা কাজ বললাম, লাস্ট কাজ। দাদা একটা কোশ্চেন আছে, আগেরটাতে একটু যাও। ওইখানে এই যে P4 মানে বি এর মধ্যে যে A4 এর অবজেক্টটাকে পাঠালে, তারপরে যে মানে দিস অবজেক্টের মধ্যে ওবিজেকে ঢোকাচ্ছে, ওই দিসটা কাকে করছে, এ কে? অবভিয়াসলি এই দিস অবজেক্টটা কার হবে, এ কি করবে?
এটা তো এ হবে তো, মানে এ কে তো পাঠাচ্ছে কোন আমি অভিজি object আগে তুই আমাকে বল, এই অভিজিতে এটা আছে না এই অভিজিতে এটা আছে, কোনটাতে আছে? এই যে এটা পাস করেছি, এই যে দিস থেকে যে এটা পাস করি, সেই দিসটা কোথায় আছে? এই অভিজের মধ্যে আছে না এই অভিজের মধ্যে আছে আপাতত? সেকেন্ড অভিজিতে। ওই রাইট হ্যান্ড টেস্ট করতে হবে। অবভিয়াসলি দিস অভিজের মানেই তো কি কারেন্ট ক্লাসের অবজেক্ট, তাহলে এখানে দিস কাকে পয়েন্ট করছে? এই কারেন্ট ক্লাসের অবজেক্টটাকে, এই যে এই অভিজেটাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা দেখ, লাস্ট জিনিস, আমরা দিস দিয়ে একটা অবজেক্টকে রিটার্নও করতে পারি, ঠিক আছে? দিস দিয়ে একটা অবজেক্টকে রিটার্নও করতে পারি, মানে দেখ একটা ক্লাস এ আছে, তার ভেতরে একটা মেথড আছে গেটে বলে, যার এ বাবু গেটে বলে আমাকে বল এই রিটার্ন টাইপ কি রে? এটা কি রিটার্ন টাইপ? মানে কি? ক্লাস মানে অবজেক্ট হবে রিটার্ন। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের যেমন একটা মেথডের রিটার্ন টাইপ যদি ইন্ট হয়, দ্যাট মিন্স কি মেথড থেকে কি হচ্ছে ইন্টিজার, ফ্লোট হলে রিটার্ন হচ্ছে ফ্লোট, স্ট্রিং হলে রিটার্ন হচ্ছে স্ট্রিং। এবার ক্লাস নেম দিয়েছে, তার মানে কি কি রিটার্ন হবে? একটা ক্লাস ও ক্লাস এ, তাই তো? তাই তো? হ্যাঁ, যখনই কোনো মেথডের রিটার্ন টাইপ সেই একটা ক্লাস নেম হয়, দ্যাট মিন্স ওই মেথড থেকে রিটার্ন হবে ওই ক্লাসের একটা অবজেক্ট, ঠিক আছে? ভয়েড মেসেজ, নর্মাল মেসেজ। তো এবার দেখ কি করলাম, ভালো করে বুঝবি। আচ্ছা এটা কি অবজেক্ট তৈরি হয়েছে? এই লাইনটা, এই যে লাইনটা লিখেছি, অবজেক্ট তৈরি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। এক্স্যাক্টলি, এটা হয়েছে কিন্তু, ঠিক আছে? ঘাবড়াবো না, আমরা ইউজুয়ালি জেনে আসি এরকম, যেমন টেক্সট 6 এর যে টেস্ট, ঠিক আছে, আমরা জানি এরকম যে টেস্ট 6 obj7 ইকুয়াল টু নিউ টেস্ট 6। আমরা এটা ওয়েল নোন আমাদের কাছে, আমরা জানি এইভাবে অবজেক্ট তৈরি করতে হয়, ঠিক আছে? আমরা জানি এইভাবে অবজেক্ট তৈরি করতে হয়, ঠিক আছে? এটা কি আছে? ডিফল্ট কনস্ট্রাক্টর কি? ডিফল্ট কনস্ট্রাক্টর নেই নাকি? কি গন্ডগোল করেছে? কি দিচ্ছে? ক্যানট বি রিজলভ অফ পুরো টেস্ট হবে, টেক্সট লিখেছো। ও সরি, ঠিক আছে? তাহলে দেখ আমার একটা অবজেক্ট, আমরা জানি এরকম ভাবে অবজেক্ট তৈরি করতে হয়, সিম্পল ব্যাপার। কিভাবে? ক্লাস নেম, তারপরে অবজেক্ট তার নাম, তারপর নিউ দিয়ে। আচ্ছা আমাকে এই পুরো লাইনটা এক্স্যাক্টলি বলতো, এক্স্যাক্টলি কোন লাইনটার জন্য অবজেক্টটা তৈরি হয়? মানে আমি 3টে পার্ট বলেছিলাম, ডিক্লারেশন, এই তো নিউ টেস্ট, নিউ এক্স্যাক্টলি ওই নিউ এর জন্য হয়। এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটার জন্য আছে, তাই তো? ঠিক আছে, তার মানে কি এটার কি কোনো ভ্যালু নেই? কি ভ্যালু এটা? তাহলে এর রোলটা কি বলতো? ওই অবজেক্টের পয়েন্ট হয়ে আছে। অবজেক্টের নামটা হচ্ছে আর কোন ক্লাসের জন্য হচ্ছে সেটা। এক্স্যাক্টলি, এখানে যে অবজেক্টটা তৈরি হচ্ছে তার নামটাই হচ্ছে obj7, তাই তো? সেটা আমি এখানে মেনশন করছি, তাই তো? মানে তোর সুবিধাটা হলো কি, যে অবজেক্টটা তৈরি হয় তার নাম তুই জেনে গেলি। এবার দেখ এটা যদি না হয়, সিম্পল যদি শুধু আমার এইটুকুনি লেখা থাকে, তাহলে আমার প্রবলেমটা কি? আমার অবজেক্ট তৈরি হবে। আমার যদি এইটুকুনি শুধু লেখা থাকে তাহলে প্রবলেমটা কি? আমার তো অবজেক্টটা তো আমার তৈরি হবেই। প্রবলেম একটাই, কি হবে? সেই অবজেক্টটার নাম আমরা জানি না, তাই তো? সেই অবজেক্টের নাম জানি না, সেটা টেম্পোরারি অবজেক্ট হবে। টেম্পোরারি অবজেক্ট মিনস যে আমি নামটা জানি না। এই ধরনের অবজেক্টগুলোকে বলা হয় অ্যানানোমিয়াস অবজেক্ট। অ্যানানোমিয়াস অবজেক্ট মানে অবজেক্ট তৈরি হয়েছে কিন্তু নামটা জানি না, অ্যানানোমিয়াস অবজেক্ট, ঠিক আছে? জিজ্ঞেস করার সময় অ্যানানোমিয়াস অবজেক্ট কি, এই যে এই সেন্সে হয়, ঠিক আছে? এই সেন্সে হয় আমার অ্যানানোমিয়াস অবজেক্ট, ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু একটা অবজেক্ট তৈরি হয়েছে কিন্তু তুই জানিস না অবজেক্টের নাম কি, এটাই আমার প্রবলেম, আর কিচ্ছু না, ঠিক আছে? তো এবার দেখ কি করেছি, তাহলে এই জায়গাটা একটা কিছু অবজেক্ট তৈরি হয়েছে। তো আমার দেখ গেট এ আর মেসেজ, গেট এ আর মেসেজ এই দুটো কিন্তু এ ক্লাসের মেথড। গেট এ আর মেসেজ এই দুটো কিন্তু এ ক্লাসের মেথড। দ্যাট মিনস এদেরকে কল করতে গেলে, গেট এ আর মেসেজ এদেরকে কল করতে গেলে কিন্তু এ ক্লাসের অবজেক্ট দিয়ে কল করতে হবে। মাইন্ড ইট, গেট এ আর মেসেজ এরা কিন্তু এ ক্লাসের মেথড, এদেরকে কল করতে গেলে কিন্তু এই ক্লাসের মেথড দিয়ে কল করতে, এই অবজেক্ট দিয়ে কল করতে হবে। তো এবার কোশ্চেনটা হচ্ছে নিউ এ কি একটা অবজেক্ট তৈরি করছে?
তৈরি হচ্ছে। করছে যার নামটা আমি জানি না, টেম্পোরারি অবজেক্ট কিন্তু অবজেক্ট তৈরি করেছে, দিয়ে ওই জন্য দেখ তার রেসপেক্টে ডট গেটে, তাহলে আমি এটাতে বলতে পারি এই যে এইটুকুনি লাইন হয়েছে, আমি এইটুকুনি বলতে পারি কি হয়েছে, একটা এ ক্লাসের অবজেক্ট হয়েছে, যে অবজেক্টের নাম আমি জানি না, কিন্তু সেই অবজেক্টের রেসপেক্টে আমি গেটে মেথডটাকে কল করেছি, বলতে পারি? হ্যাঁ ক্লিয়ার তো এতটুকু সবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অ্যানোনিমাস অবজেক্ট ইউজ করবো কেন? দেখাচ্ছি, বোঝাচ্ছি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দেখ এটা জাস্ট দেখানো বোঝানোর জন্য দেখাচ্ছি, দুটো জিনিস একসাথে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান দিয়ে তাহলে কি হলো, গেটে মেথডটা কল হয়েছে, গেটে মেথডটা কল হলো, এবার এখান থেকে কি হচ্ছে, রিটার্ন দিস। এবার বল রিটার্ন দিস মানে কি, কাকে রিটার্ন করছে? অবজেক্ট অবজেক্টটাকে রিটার্ন করতে নেই অ্যানিমাস অবজেক্ট এক্স্যাক্টলি, মানে দেখ তুই জানিস না এখানে কোন দেখ এখানে নাম থাকলে তুই আমার এখানে বলে দিচ্ছিলিস যে এ কে রিটার্ন করছে, বি কে রিটার্ন করছে। যদি আমি এখানে লিখতাম যে test1 x ইকুয়াল টু নিউ এ, তার মানে তুই বুঝিয়ে দিস যে এখানে রিটার্ন দিস মানে এক্স কে রিটার্ন করছে, এক্স অবজেক্টটাকে, কারণ দিস পয়েন্ট টু দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, যার রেসপেক্টে গেটেটা কল হয়েছে, গেটেটা এখানে কার রেসপেক্টে কল হয়েছে, নিউ এর জন্য যে অবজেক্টটা তৈরি হয়েছে তার জন্য কল হয়েছে, নিউ এ মেথড, নিউ এর জন্য যে অবজেক্টটা তৈরি হয়েছে তার জন্য গেটে কল হয়েছে। সেখান থেকে যখন রিটার্ন দিস করলাম, মানে কি হলো, দিস মানে এখন ওই নিউ অবজেক্টের, নিউ এর জন্য যে অবজেক্টটা তৈরি হলো তাকেই ধরে রেখেছিল, রিটার্ন দিস মানে তাকেই রিটার্ন করছি। তার মানে আমি বলতে পারি তো এই যে লাইনটা আছে, এই লাইনটা থেকে আমার বেসিক্যালি কি হচ্ছে, যে ভালো করে বোঝার চেষ্টা করো, এই লাইনটা থেকে তো ওটাই যে অবজেক্টটা আমার এখানে নিউ এর জন্য তৈরি হয়েছিল, এই পুরো এই কলটার পর এই জায়গাটা সাবস্টিটিউট হয়ে ওই অবজেক্টে আবার রিটার্ন হচ্ছে। কি বলছি বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। আরেকবার বলো না একটা লাস্ট। এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর আমি কি এটা বলতে পারি যে নিউ এর জন্য যে অবজেক্টটা তৈরি হয়েছে, সেই ধরে রাখ সাপোজ টেম, নাম আমি অ্যানোনিমাস অবজেক্ট সাপোজ নাম দিলাম টেম, তাহলে এই জন্য একটা অবজেক্ট হয়েছিল টেম, সেই টেম্পের রেসপেক্টে গেটে মেথডটা কল করলাম, গেলাম গেটে মেথড থেকে রিটার্ন দিস করলাম, দিস পয়েন্ট টু দ্য ইনস্ট্যান্স অফ দ্য কারেন্ট ক্লাস, দিস কাকে পয়েন্ট করছে, যে অবজেক্টের রেসপেক্টে গেটে মেথডটা কল হয়েছে, কার রেসপেক্টে কল হয়েছে, অ্যানোনিমাস অবজেক্ট, তার নাম দিচ্ছি টেম, রিটার্ন দিস করলে কাকে রিটার্ন করবে, টেমকে রিটার্ন করবে। দ্যাট মিনস এই জায়গাটা থেকে কি রিটার্ন এলো, টেম দিয়ে, বুঝেছিস? তার মানে আমি এটা বলতে পারি তো যে এই যে জায়গাটা এলো, এই জায়গাটা সাবস্টিটিউট হয়ে কি এলো, যে অবজেক্টটা তৈরি হয়েছিল তারই সেই অবজেক্টই আবার রিটার্ন করেছি ঘুরিয়ে, তাই তো? ঠিক আছে তার রেসপেক্টে আমি আবার কি করলাম, মেসেজ কল করলাম। তোরা বল এটা কিরকম জিনিস হলো, ওকে কল করলাম, ওকে রিটার্ন করলাম, হ্যাঁ ওকে কল করলাম, ওকে রিটার্ন করলে এটা কি হলো, যে নাথিং, জাস্ট এটা তোকে বোঝানোর জন্য আমরা চাইলে রিটার্ন দিস করে একটা কারেন্ট ক্লাসের অবজেক্টকেও রিটার্ন করতে পারি, এটা বোঝানোর জন্য এটা দেখালাম, আর কিছু না। আচ্ছা বলছিল তো নিউ এ ব্র্যাকেট ডট মেসেজ করলে হতো না ওটা, হ্যাঁ মানে হতো, নিউ এ যে হ্যাঁ একটা হতো, অ্যানোনিমাস হচ্ছে। হ্যাঁ হতো ডাইরেক্টলি তখন এখানে কল হয়ে যেত, কিন্তু আমার এখানে এক্সাম্পলটা কিসের এক্সাম্পল দিয়েছি, তোদেরকে বোঝানোর জন্য যে একটা মেথড থেকে কিভাবে দিস কিওয়ার্ড দিয়ে রিটার্ন করতে পারি কারেন্ট ক্লাসের অবজেক্ট, সেটা বোঝানোর জন্য আমি এটা করে, মানে নাক ঘোরা, মানে হাত ঘুরিয়ে নাক ধরলাম এরকম ব্যাপার, জাস্ট বোঝানোর জন্য। এটা কোনো রিজন না যে এরকম ভাবে কেন করলাম, এটা জাস্ট বোঝানোর জন্য যে একটা দিস কিওয়ার্ড দিয়ে একটা কারেন্ট ক্লাসে ইনস্ট্যান্টকে রিটার্ন করতে পারি, সেটা বোঝানোর জন্য এটা দেখালাম। বুঝেছিস কি বললাম? হ্যাঁ দাদা। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা জাস্ট পার্টিকুলার এই এক্সাম্পলটা বোঝানোর জন্য, নাথিং এলস। ক্লিয়ার? ওই লাইনটার পর ওই অবজেক্টটাকে আর রেফারেন্স করার কোনো উপায় নেই, মানে ওটা তো পুরো চলে গেল, পাওয়া যাবে না। কোনটা? এরপরে এই লাইনটা হয়ে যাওয়ার পর কিন্তু আর ওই অবজেক্টের কোনো এক্সিস্টেন্স নেই আর। হ্যাঁ সেটাই বলছি, ওটা তো পুরো হারিয়ে গেল, ওটা পাওয়া যাবে না। ওই জন্য তো ওটার নাম, ওই জন্য তো স্পেশাল নাম দেওয়া হয়েছে অ্যানোনিমাস অবজেক্ট। মানে ওয়ান টাইম ইউজের জন্য। হ্যাঁ ওটা লাভ কি হবে? তোকে অনেক সময় তোকে জাস্ট বললো একটা যে কোনো জন্য কনসেপ্টর কল করে দেখো, আমার ডাজন্ট ম্যাটার, নাম ফাম কিছু ম্যাটার করবে না, ইউজুয়ালি দরকার পড়ে না, বাট ওই বললাম। মানে কোনো ভ্যালুকে ভ্যারিয়েবলে স্টোর না করে। হ্যাঁ
হতেই পারে এরকম কোনো একটা ব্যাপার। মেমোরি ম্যানেজার এরকম করে কিছু নিউ কিওয়ার্ড মানেই তো মেমোরি হবে, যা বাবা। আরে তফাৎ না, ওই type এর তাহলে তো অনেকগুলো anonymous memory allocate হয়ে যাচ্ছে। তফাৎ একটাই। আর ওই যদি এটা লিখতিস টেস্ট 1 ওবিজে নিউ, যদি লিখতিস এটা, মানে এটা যদি লিখতিস ওইভাবে, মানে অবজেক্ট নাম দিয়ে, দ্যাট শুধু একটাই ডিফারেন্স কি, তুই তার একটা নাম জানতিস, আর কিছু না। এক্ষেত্রে নামটা জানতিস না, এটাই তফাৎ, আর কিচ্ছু তফাৎ না। আর নাম যেহেতু জানিস না, প্রবলেমটা যাচ্ছে পরে অ্যাক্সেস করতে পারবি না সেই অবজেক্ট থেকে। বুঝেছিস কি বললাম? হ্যাঁ এটা বোঝানোর জন্য যে একটা মেথড থেকে আমরা থ্রু দিস কিওয়ার্ড আমরা একটা অবজেক্টকে রিটার্ন করতে পারি চাইলে। বল এত অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ কারো কোনো কোশ্চেন নেই তো? তাহলে নিটেন্সে ঢুকছি কিন্তু আমি। যে অবজেক্টটা তৈরি হবে ওটাতে একটা আইডি থাকবে। হ্যাঁ যে অবজেক্টটা তৈরি হবে মানে অ্যানিমাসে যে অবজেক্টটা তৈরি হলো হ্যাঁ ওতে একটা আইডি থাকবে। হ্যাঁ, যেমন নর্মাল একটা, বারবার বলছি শুধু কনফিউজ করবি না নিজের মাথাকে। একটা নর্মাল অবজেক্ট যেরকম তৈরি হয় এখানেও সেম জিনিস হবে, ডিফারেন্স শুধু একটাই। নর্মালের ক্ষেত্রে তুই নামটা জানছিস, এটার ক্ষেত্রে শুধু নামটা জানছিস না, যার জন্য একটাই প্রবলেম হচ্ছে, তুই যখন আগেরগুলোর ক্ষেত্রে গিয়ে তুই অবজেক্ট তৈরি করার পর তুই চাইলে সেই অবজেক্টে দিয়ে যখন খুশি যে কোনো মেথডকে কল করতে পারিস সেই ক্লাসে। এক্ষেত্রে একটাই প্রবলেম, অ্যানোনিমাস অবজেক্টের ক্ষেত্রে তুই যখনই অবজেক্টটা তৈরি করবি তোকে সেই টাইমেই বাকি অবজেক্টগুলোকে কল করতে হবে, মানে বাকি মেথডগুলোকে কল করতে হবে যাদেরকে চাইছিস। কারণ পরে কল করার জন্য তুই তোর নামই জানিস না, তাহলে ডাকবি করে তার রেসপেক্টে। বুঝেছিস? তখন ওইটা হয়ে করে থাকে মানে ইউজ মানে এটা একবার কল করার পর চলে যায়। হ্যাঁ, চলে যায় না, মেমোরিতে জায়গা আছে। আচ্ছা তুই তাকে চিনতে পারছিস, তুই একজনকে, তোকে বললাম ডাক, তুই তার নাম জানিস না, তাকে কি করে ডাকবি? বুঝতে পারছিস কি কথাটা বলতে চাইছি আমি? হ্যাঁ কারোর কোনো এতক্ষণ ধরে একটা পার্ট শেষ হলো তো, এই যে দিস স্ট্যাটিক এগুলোতে কারোর কোনো প্রবলেম আছে, কোনো ডাউট আছে? দাদা স্ট্যাটিকে মেম্বার মেথডে যেই পার্টটা তুমি বলেছিলে না, ওটা একটু আরেকবার, মানে ওটা শুধু স্ট্যাটিক ভেরিয়েবল গুলোই অ্যাক্সেস করতে পারে। অলওয়েজ শুধু স্ট্যাটিক ভেরিয়েবল কি অ্যাক্সেস করতে পারবে, নন স্ট্যাটিককে পারবে না পারবে। ঠিক আছে, হ্যাঁ ওটা একটু ভুলিয়ে গেছিলাম। নন স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক আর নরমাল দুটো কি করতে পারে। স্ট্যাটিক মেথড তুই স্ট্যাটিক ভেরিয়েবল কি করতে পারবে, অন্য কাউকে অ্যাক্সেস করতে পারবে না। বুঝেছি? হ্যাঁ ওটা একটু দুটো ভুলিয়ে গেছি। আচ্ছা, সবার ক্লিয়ার? আমি এগাচ্ছি তাহলে, কিন্তু কারো কোনো হ্যাঁ। ডাউট থাকলে ক্লিয়ার করে নে, না হলে কিন্তু এগাচ্ছি আমি, ঠিক আছে? দাদা ওই অবজেক্টটা ক্রিয়েট হওয়ার ওইটা একবার একটু বল। কি বলবো, মানে কোশ্চেনটা প্রপারলি আমাকে বলতে হবে, নাহলে আমি মানে নিউ কিওয়ার্ডটা যখন ইউজ হচ্ছে তখন অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে না, নিউ ক্লাস হচ্ছে ওই কনস্ট্রাক্টরটা যখন কল হচ্ছে তখন অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে? বুঝছিস না কিন্তু সন্দীপন, বাইরে কিছু দেখছিস না কিন্তু। অ্যাটলিস্ট 3 দিন ধরে কিন্তু এই জিনিসটা আমি রিপিট করে যাচ্ছি। তুমি ওখানে এসে কনস্ট্রাক্টরটা 3বার কল করলে, মানে আগের এটায় একটা অবজেক্ট তৈরি করার 3টে ফেজ বলেছিলাম, যখন শুধু এইটুকুনি থাকবে এটাকে বলা হয় কি ডিক্লারেশন। যখন এই পুরো লাইনটা লিখলাম তখন এটাকে বলা হলো কি ইনস্ট্যান্সিয়েশন, তাই তো? হুম মানে ইনস্ট্যান্সিয়েট করলাম, মানে অবজেক্টের রেসপেক্টে ইনস্ট্যান্সিয়েট করলাম। আর এটার জন্য যখন কনস্ট্রাক্টর কল হলো তখন তাকে বলবো ইনিশিয়ালাইজেশন। ওই যে কনস্ট্রাক্টরটা যখন কল হলো তখন যে অবজেক্টটা তো মানে ক্রিয়েট হলো, যে ব্যাপারটা বলছো। অবজেক্টটা এখানে তৈরি করলি, আর যখন কনস্ট্রাক্টর কল হলো সেই অবজেক্টটার জন্য এই যে ভেরিয়েবলগুলো তৈরি করেছিস বা মেথড, এদের জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট করলো। কনস্ট্রাক্টরটা যখন কল হলো সেটা বলছো? হ্যাঁ, কনস্ট্রাক্টর করছে এই কাজটা। হ্যাঁ, এবার তুমি যে ওইখানে কনস্ট্রাক্টর দেখালে না এই জায়গাটায়, যে ওই যে কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে আর একবার কনস্ট্রাক্টরকে কল করা, হ্যাঁ, মানে ওখানে তো 2-3 বার করে কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। কনস্ট্রাক্টর
এক যখন তুই অবজেক্টটা তৈরি করছিস তার জন্য কি 3টে কনস্ট্রাক্টর কল হয়েছে? না তখন একটা, কিন্তু তার তাহলে ভেতরে ভেতরে তো মানে ওর জন্য যে কনস্ট্রাক্টরটা কল হয়েছে সেই কাজটা করবে। তার ভেতর থেকে তুই কাউকে আরেকজনকে কল করতেই পারিস, সেটা তোর ব্যাপার। না, সেটাও তো একটা কনস্ট্রাক্টর, তুমি যখন যেটা কল করলে। অবজেক্টটার জন্য ওটা তো তুই যদি ওখানে দিস না লিখতিস কল হতো? না। তাহলে অবজেক্ট তৈরির সময় যে কনস্ট্রাক্টরটা কল করছে সেই কনস্ট্রাক্টরকে সেই কাজটা করে। বুঝলিস আচ্ছা। কি বললাম? মানে আমি যদি ভেতর থেকে কল করি তার জন্য কোনো না অবজেক্ট না এক্সট্রা ক্রিয়েট না হবে না, না? ওটা তো আমি তুই ফোর্সফুলি তৈরি কল করছিস মেথডটাকে। আচ্ছা সেইটা ঠিক আছে। তাহলে ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স কি বলছে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আগের দিনই মানে প্রথম দিন যখন একটু ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম বলছিলাম যে ইনহেরিটেন্স কি। ইনহেরিটেন্স হচ্ছে একটা মেকানিজম, যে মেকানিজমে কি হয়, মানে একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের বিহেভিয়ারকে রিইউজ করতে চায়। ইনহেরিটেন্সের মেন কনসেপ্টই হচ্ছে রিইউজেবিলিটি। দেখ এই লেখাও আছে, দেখ মানে রেকর্ড ইউজার, মানে ওই যে বলেছিলাম এ বলে একজন আছে, বি বলে একজন আছে। এ কে বলা হয়েছে যোগ বিয়োগ করতে, বি কে বলা হয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ করতে। এবার বি কে বলা হয়েছে গুণ ভাগ করতে, আর এ কে যে যোগ বিয়োগটা করে সেই সেম যোগ বিয়োগটাই করতে বলা হয়েছে বি কে। তাহলে এবার বি ভাবলো আমাকে তো গুণ ভাগ করতে দিয়েলো, আবার ওই সেম যোগ বিয়োগটা আমাকে আবার করতে দিয়েছে, দুস তাহলে আমি কেন করবো? আমি একটা কাজ করি, গুণ বিয়োগ গুণ আর মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা আমি করি, যোগ বিয়োগটা মানে অ্যাডিশন সাবট্রাকশনটা আমি ওর থেকে কপি নিয়ে নেবো। শুধু আমি কেন করবো? যখন ও করছে আমি কেন আবার এক্সট্রা খাটতে যাবো ওটার পেছনে? তাহলে কি হলো এখানে? এখানে এ একটা ক্লাস, বি একটা ক্লাস। বি ক্লাসটা কি করলো? এ ক্লাসের বিহেভিয়ার বা প্রপার্টিটাকে কি করলো? ও অ্যাকিউর করলো, মানে জাস্ট বিহেভিয়ারটা ইউজ কর। ওর কাছে ওই যে প্লাস আর মাইনাস এটা কিন্তু ওর কাছে নেই, ও জাস্ট একজনের থেকে ধার নিল। এই জন্য বলছি ইনহেরিটেন্স ইন জাভা ইজ এ মেকানিজম ইন হুইচ one object acquire all the properties and behavior of the parent object। মানে তাহলে আমি প্যারেন্ট ক্লাসের ভেতরে যে মেম্বারগুলো থাকবে সেইগুলো আমার কি হবে, সেই সেই যাই থাকুক, যা প্রপার্টি থাকুক সেগুলোকেও ধার নিচ্ছে। কে ধার নিচ্ছে? যে ওকে ইনহেরিট করবে সেই ধার নেবে, ঠিক আছে? সবাই ধার নেবে না, যে ওকে ইনহেরিট করছে সেই ধার নেবে, ঠিক আছে? তাহলে যখন ওই দিস দিয়ে ইউজ করে ওই এ4 এর অবজেক্টটাকে বি4 এর অবজেক্টে কপি করলে ওটাকে ইনহেরিটেন্স বলা যাবে? দিস দিয়ে কপি করে এ4 এর যে অবজেক্টটা ছিল এই অবজেক্ট বি4 এর অবজেক্টের মধ্যে কপি করলে যে না না, ওটা তো কনস্ট্রাক্টর হয়নি, ওটা কিন্তু কনস্ট্রাক্টর হয়নি। ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় কল করেছিস তুই একটা ক্লাসের ভেতরে, ওটা ইনহেরিটেন্স না, ওটাকে বলা হয় অ্যাগ্রিগেশন। একটা ক্লাসের ভেতরে যখন আরেকটা ক্লাসের অবজেক্ট তৈরি করিস তখন ওটাকে বলে অ্যাগ্রিগেশন। আসবো ওই জিনিসটা, ঠিক আছে? ওটা ইনহেরিটেন্স না, ঠিক আছে? তো এখানে দেখ, তাহলে আমাকে তাহলে ব্যাপারটা বলছে the idea behind inheritance in Java is that you can create a new class that is built upon the existing। মানে একটা ক্লাস তৈরি করতে চাইছি ডিপেন্ড অন দ্য আনাদার ক্লাস, মানে একটা ক্লাসের রেসপেক্টে একটা ক্লাসকে তৈরি করতে চাইছি, ঠিক আছে? বলছে when you inherit from the existing class you can reuse method and field of the parent class, moreover you can add new method and field in your current class। মানে ওই যে বললাম এ আর বি দুটো ক্লাস, বি ক্লাস এখানে কি বলছে, যে কি বলছে যখন তুই ইনহেরিট করছিস তুই চাইলে ওই এ ক্লাসের মেথডগুলোকে আমি ইনহেরিট করতে পারিস, তুই ইনহেরিট করতে মানে ডেরাইভ করে নিতে পারিস, ইনহেরিট করে নিতে পারিস, আর নিজেও কিছু এক্সট্রা অ্যাড করতে পারিস। যেমন হচ্ছে বললাম ও যোগ আর বিয়োগটাকে নিয়েছে, ধার নিয়েছে, আর ও নিজে কি অ্যাড করেছে, গুণ আর ভাগ, ঠিক আছে? ইনহেরিটেন্সে একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস হবে, কারণ আমরা মেথড ওভারলোডিং আমরা পড়েছি তো মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং, মেথড ওভারলোডিং পড়েছি। ওটা বলেছিলাম কি, ওটা ওয়ান টাইপ অফ পলিমরফিজম। মানে পলিমরফিজম বলে দিয়েছিলাম, ডিসকাস করেছিলাম ওয়ান ইন্টারফেস মাল্টিপল ফর্ম। একটাই ইন্টারফেস মানে একবার একটাই ফাংশনের নাম সেম কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে। তো সেখানে আমরা ফাংশন ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং গুলো পড়েছিলাম, যেগুলোকে বলেছিলাম কম্পাইল টাইম পলিমরফিজম। ডিউরিং কম্পাইল টাইম ডিসাইড হয়ে যাচ্ছে যে কে কল হবে। এখানে আর একটা নতুন আছে, মেথড ওভারলোডিং ছিল, এখানে নতুন কনসেপ্ট মেথড ওভাররাইডিং।
এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। আসবো মেথড অপারেটিং কি পরে আসবো, ঠিক আছে। আর মেন ইন্টেলিজেন্সের মেন কনসেপ্ট হচ্ছে কোড রিউজেবল, যেটা বললাম যে একই কোড বারবার না লিখে আমি কি করব, যখন একজন লিখে রেখেছে আমি তার থেকে ধার নিয়ে নেবো, আলাদা করে আমি নিজে লিখবো না। তো এই যে ক্লাস, সাব ক্লাস বা চাইল্ড ক্লাস, সুপার ক্লাস আর প্যারেন্ট ক্লাস, মানে যে এই ক্ষেত্রে ক্লাস তো দেখ আমি বলে লাভ নেই, যখন আমি বলেছিলাম যে ইনহেরিটেন্স মানে দুটো ক্লাসের মোর দ্যান ওয়ান ক্লাসের কনসেপ্ট থাকবে, কারণ একজন আরেকজনের থেকে ধার নেবে, মোর দ্যান 2 3 যাই খুশি হতে পারে, কিন্তু মোর দ্যান ওয়ান থাকবেই থাকবে, কারণ যেখানে একটা চাইল্ড থাকবে যেখানে একটা প্যারেন্ট থাকবে, ঠিক আছে। চাইল্ডের আরেকটা নাম হচ্ছে দেখ সাব ক্লাস, দেখ অনেকভাবে নাম দেওয়া যায়। চাইল্ড ক্লাসকে আরেকটা নাম বলা হয় সাব ক্লাস বা ডেরাইভ ক্লাস। আর যে যেমন আমার যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেক্ষেত্রে বি হচ্ছে চাইল্ড ক্লাস বা সাব ক্লাস বা ডেরাইভ ক্লাস, আর এ হচ্ছে সুপার ক্লাস, প্যারেন্ট ক্লাস বা মেন ক্লাস, যে কোনো একটা ইউজুয়ালি নাম হয় সুপার ক্লাস আর ডেরাইভ ক্লাস, ঠিক আছে, বা প্যারেন্ট ক্লাস বা চাইল্ড ক্লাস, এরকম কম্বিনেশন আছে, আইদার প্যারেন্ট আর চাইল্ড, আইদার সুপার আর ডেরাইভ, ঠিক আছে। রিউজেবিলিটি তো বললাম যে কি জিনিস রিউজেবল কনসেপ্ট বলতে কি বুঝি, তো আমি এবার প্রোগ্রাম করেই দেখাই, ঠিক আছে। এটা প্যাকেজ তৈরি নিয়ে করে নিই, ক্লাস প্যাকেজ কি করছি এগুলো পরে বলবো, যখন আমি করবো তখন বলবো, ঠিক আছে। ইনহেরিটেন্স টেস্ট 1, কিছুই না, এই প্যাকেজের জন্য থেকে একটা কি হলো, একটা সাব ফোল্ডার তৈরি হলো, নাথিং বাট এ সাব ফোল্ডার, আর কিছু না, ঠিক আছে। তো টেস্ট 1 ক্লাস, ঠিক আছে। এবার দেখ নোটিস কর, তো টেস্ট 1 এর ভেতরে সিম্পল আমি কি করতে পারি আমি একটু দেখি, ঠিক আছে। আমি একটা কাজ করি, ওই সাবস্ট্রাকশন ডিভিশনটা ওটাই দেখাও। ওটাই করছি। সাবস্ট্রাক্ট এক্স মাইনাস ওয়াই হবে না? হ্যাঁ আমি তো কপি করলাম, আমি স্ক্যানার ফ্যানার দিয়ে নিচ্ছি না, ডাইরেক্টলি আমি দেখে দিচ্ছি, ঠিক আছে, ডাইরেক্টলি ভ্যালু পাঠিয়ে দেখে দিচ্ছি। টেস্ট 1 বলে একটা ক্লাস তৈরি করে নিলাম, ঠিক আছে, আর একটা ক্লাস তৈরি টেস্ট 2,
ইন্টি রাখি, ইন্টিজারই রাখি না, ওই টাইপ কাস্টিং করার আমার দরকার নেই। আচ্ছা আমাকে বল, সবই তো করলাম, আচ্ছা দাঁড়া। সবই তো করলাম, এররটা কেন দিচ্ছে? এক্স ওয়াই তো তুমি ডিক্লেয়ার করো। এক্স ওয়াই নিয়ে বলে এরর দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার আমি বললাম কি, আমি ওই যে এক্স ওয়াই যেটা আমার টেস্ট রানিং ইউজ হয়েছে, আমি ওই এক্স ওয়াই নিয়েই তো কাজ করবো, আমার এম হচ্ছে ওই এক্স ওয়াইটা নিয়ে আমি কাজ করবো। তাহলে ওই ওখান থেকে নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি, তাহলে ওখান থেকে আমাকে ধার নিতে হবে, আইদার নিজেকে এখানে ইউজ করতে কিনতে হবে, নাহলে ওখান থেকে ধার নিতে হবে। তাহলে আমি যদি কিনবো না, ইয়ে করতে হবে। আমি চাইছি এখান থেকে ধার নেবো, আমি কিনবো না, এই এক্স ওয়াইটাকে আমি কিনবো না নিজের মতো। মানে আমি যদি দেখ সিম্পল এখানে আমি লিখে দিতাম প্রাইভেট ইন্ট এক্স ওয়াই, ঝামেলা মিটে যেত, কিন্তু আমি লিখবো না, কেন আবার একই জিনিসকে বারবার করে লিখবো? আমি একটা কাজ করি, আমি ওখান থেকে অ্যাকুয়ার করি না প্রপার্টিগুলো, অ্যাকুয়ার করবো মানে ওখান থেকে ডেরাইভ করে জিনিসপত্রগুলোকে। তাহলে কি লিখবো? এবার ইনহেরিট করতে, মানে আমি এখানে কি বলতে চাইছি, টেস্ট টু ক্লাসটা, এক্সটেন্স লিখবো। হ্যাঁ এক্স্যাক্টলি, টেস্ট টু ক্লাসটা ইনহেরিট হবে কোথা থেকে? টেস্ট ওয়ান থেকে। তাহলে যে কিওয়ার্ডটা এখানে ইউজ হয় সেটা কি? এক্সটেন্স, TENDS, এক্সটেন্স বলে দেখবি রেড, দেখ এখন ব্ল্যাক আছে, যে এস মারবো তখন রেড মানেই বুঝে গেলে এটা কিওয়ার্ড একটা, এক্সটেন্স কোন ক্লাস থেকে? টেস্ট ওয়ান, ঠিক আছে? এবার দেখ সেভ করলাম, ঠিক আছে, এখনো দেখ এরর কিন্তু যায়নি, কেন? এখনো কিন্তু এরর যায়নি, তার রিজন আছে কেন? এইটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ও তাই তো ইনিশিয়ালাইজ করা আছে এক্স ওয়াই। না তুমি যে ধান নিলে এখানে সেটাকে তো আবার ইনিশিয়ালাইজ করতে হবে। না তো দেখ, আবার যদি সেখানে ইনিশিয়ালাইজই করি এক্স ওয়াই, তাহলে তো একই ব্যাপার হয়ে গেল। না সাবস্ট্রাক্টটা তো XY নয়, দিলে হবে না। ক্লাসটা কি ওই ইন্ট দিয়ে তো হবে না, দেখ, আমি- তো আপনার টাইপ করে আমি এখানে এক্স আর ওয়াই কে দেখ কি বলছে, দেখ বলছে মাল্টিপল মার্কার, বলছে এক্স আর ওয়াই নট ভিজিবল, মানে তার মানে কি ওই এক্স আর ওয়াই কে চিনতে পারছেন, এটা তো প্রবলেম। তো আমি তো এই তো এক্সটেন্ড করে দিলাম তো হলো কি ওই প্রাইভেট করা আছে বলে আগে। হ্যাঁ এক্স্যাক্টলি, মনে হয় প্রাইভেট করা আছে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে অ্যান্সার। এইখানে এই জিনিসটা প্রাইভেট লেখা আছে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতে পারছি না, কারণ প্রাইভেট জিনিসকে সেই ক্লাস বাদে অন্য কোথাও অ্যাক্সেস করা যায় না। ইনফ্যাক্ট প্রাইভেট জিনিস কোনোদিন ইনহেরিট হয় না, মাথায় লিখে রাখবো। ইনহেরিট বলছি, কিছু কিছু জিনিস কোনোদিন ইনহেরিট হবে না, তার ফার্স্ট অপশন হচ্ছে প্রাইভেট ডেটা মেম্বার। কোনো কিছু এগুলো জেনে রাখবো, এগুলো মানে বলবো অবভিয়াসলি সবই। প্রাইভেট জিনিস কোনো কিছুর অ্যাক্সেস স্পেসিফাই যখনই মেনশন করবো প্রাইভেট, দ্যাট মিনস সেই জিনিসটা মানে ইনহেরিট হবে না। সেম ভাবে মানে অবজেক্ট ক্রিয়েট করলেও হবে না। না, ওই ক্লাসটা থেকে মানে এই এক্স ওয়াইটা এখান থেকে এই টেস্ট টুতে আসতে পারবে না। যেমন প্রাইভেট হলে হয় না, তেমন যদি কোনো কিওয়ার্ডকে ফাইনাল মেনশন করি, ফাইনাল, দেন তারাও আসতে পারবে না। ফাইনাল মানে নাথিং বাট এ কনস্ট্যান্ট। সি প্লাস প্লাস যেগুলো কনস্ট্যান্ট যে ভেরিয়েবল আমরা মেনশন করতাম কনস্ট্যান্ট করে, কনস্ট্যান্ট মানে তো বেসিক্যালি চেঞ্জ করা যাবে না। হ্যাঁ ওই জন্যই ফাইনাল, ওই জন্যই বলছি নামটাকে না রিনেম করে নতুনভাবে নাম বলছে ফাইনাল। ফাইনাল মানে কি? ওটাই যে ভ্যালুটা তুই অ্যাসাইন করবি ওটাই ফাইনাল। মানে কনস্ট্যান্ট বদলে ফাইনাল। এক্স্যাক্টলি, ঠিক আছে। ফাইনাল কিওয়ার্ড আসবো, পরে আসবো, এগুলো নিয়ে সম্বন্ধে সব বলবো, জাস্ট এখন বলছি। যেমন কোনো প্রাইভেট ডেটা মেম্বার ইনহেরিট হয় না, ফাইনাল ভেরিয়েবল ইনহেরিট হয় না, ইনক্লুডিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্ম কনস্ট্রাক্টর কোনোদিন ইনহেরিট হয় না। কনস্ট্রাক্টর কোনোদিন ইনহেরিট হয় না, জেনে রাখবো। মানে এটা যে আমি ইনহেরিট হয় না মিনস এটা যে আমি টেস্ট টু যখন ইনহেরিট করলাম টেস্ট ওয়ান থেকে, দ্যাট ডাজ নট মিন যে টেস্ট ওয়ানের যদি কনস্ট্রাক্টর থাকতো সেটা আমার টেস্ট টুতে চলে যাবে, তাহলে এটা বোকামি একটা হতো না? তুই ভেবে দেখ, লজিক্যাল ভুল হয়ে যেত না লজিক? আমরা জানি কি
কনস্ট্রাক্ট এই ক্লাসে কনস্ট্রাক্টর থাকার মানে কি এরকম হবে সামথিং টেস্ট 2, তাই তো? এরকম হবে, তাই তো? এটি তো কনস্ট্রাক্টর। এবার তুই বলছিস হ্যাঁ। ইনহেরিট হওয়ার ফলে তার মানে কি এই ক্লাস থেকে কনস্ট্রাক্টর চলে আসবে, মানে সামথিং এখানে কি এখানে কিছু লেখা চলে আসবে এরকম টেস্ট 1, যেটা কি পসিবল? হয়তো মানে তুই দেখতে পাবি না কিন্তু চলে আসবে এখানে, সেটা কি পসিবল? না। ও সঙ্গে সঙ্গে এরর দিয়ে দেবে, কারণ ও চিনতেই পারবে না এটা কি জিনিস। কারণ আমি এই সিনট্যাক্সটা তখনই লিখতে পারছি কারণ এটা যেহেতু এই ক্লাসের আন্ডারে লিখছি তো ওটাকে ট্রিট করছে যে কনস্ট্রাক্টর। যখন তুই টেস্ট 2 এর ভেতরে টেস্ট 1 লিখছিস, দ্যাট ডাজ নট মিন যে এটা একটা কনস্ট্রাক্টর, কারণ ক্লাসের নাম তো টেস্ট 2 আর তুই লিখছিস এখানে টেস্ট 1। টেস্ট 1 হয়তো অন্য ক্লাসে, তাই তুই এখানে লিখে দেখাচ্ছি তোদেরকে। অ্যাকচুয়ালি যদি ইনহেরিট হতো তাহলে টেস্ট 1টাও এখানে চলে আসতো, তাহলে এখানে এসে এরর খেতো। কিন্তু দ্যাটস ওয়াই কনস্ট্রাক্টর কোনোদিন কিন্তু ইনহেরিট হয় না, মাথায় রাখবো। প্রাইভেট ডেটা মেম্বার কোনোদিন ইনহেরিট হয় না, কনস্ট্রাক্টর কোনোদিন ইনহেরিট হয় না, তারপর ফাইনাল কোনো কিছু মেনশন করে সেটা ইনহেরিট হয় না। তাহলে আপাতত ফর দ্য টাইম বিং আমি কি করছি, এটাকে পাবলিক করে দিচ্ছি। ঠিক আছে, দেখ আমার পাবলিক করে দিচ্ছি, পাবলিক করে দিলাম। এবার দেখ টেস্ট 2 এর ওই লেখাগুলো প্রবলেম রিজলভ, কারণ পাবলিক ইনহেরিট হতে পারে। আসবো যখন এই পাবলিককে ইনহেরিট হতে পারে, কোথায় কাকে অ্যাক্সেস করতে পারবো, কোথায় পারবো না, এগুলো এই যখন এনক্যাপসুলেশন করবো তখন বলবো। 4টে নিয়ে পুরো এলাবোরেটলি এক্সপ্লেন করবো, সব কিছু এক্সাম্পল দিয়ে। ঠিক আছে, তাহলে আপাতত এইটুকুনি আমার হলো। এবার আমি কি করব, এবার তাহলে আরেকটা ক্লাস তৈরি করি যার ভিতরে মেন মেথড লিখবো। সবসময় জাভাতে সবসময় এটা জেনে রাখবো, ঠিক আছে? ঘিজিমিজি করবো না। তোকে যখন জাভা সেই ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে মডিউল আকারে, মানে ছোট 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 পার্টে 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 করে করতে, তো আমরা গো ফর দ্যাট। এক জায়গায় সবকে ঢুকিয়ে যাবো, ওটা খুব বাজে নিয়ম, খুব বাজে জিনিস দেখতে। আর যখন এরপর রিয়েল লাইফে কাজ করতে যাবি তো তোকে কিন্তু ওরকমভাবে ইন্ডিভিজুয়ালি সব কটাকে করতে হবে, কিন্তু মানে ব্লক মানে মডিউল বাই মডিউল করতে হবে। মানে এই পার্টটা এখানে, এই পার্টটা এখানে, এরকমভাবেই তোদেরকে করতে হবে কিন্তু। ঠিক আছে, আলাদা করে তুই করতে পারবি না। ঠিক আছে, কি বললাম বুঝেছিস? কি বললাম? তো এবার থেকে আমি এখানে মেন বলে একটা মেথড তৈরি করলাম, ক্যাপিটাল ডি, ক্লাস নেম। আমি যেমন এখানে আমি ভুল করেছি, ঠিক আছে, বারবার বললাম এটা যেন স্ট্রিক্টলি ফলো হয়। ক্লাস নেম অলওয়েজ শুড বি স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, ঠিক আছে? ক্যাপিটাল লেটার দিয়ে অলওয়েজ ক্লাস নেম স্টার্ট করবি, ঠিক আছে? পাবলিক এনভায়রনমেন্ট। এবার দেখ, আচ্ছা, প্রথমে টেস্ট 1 ওবি নিউ টেস্ট 1 অবজেক্ট তৈরি করলাম কোন ক্লাসের? টেস্ট 1 ক্লাসের অবজেক্ট। দেন ওবি ডট ইনপুট দিয়ে আমি ভ্যালু পাস করে দিচ্ছি 5 আর 2, ঠিক আছে? 5 আর 2, ঠিক আছে? দেখ আমার কিন্তু কোনো ইনপুট নিতে পারলো, কেন নিতে পারলো? কারণ দেখ ইনপুট বলে একটা মেথডে কিন্তু এরর দিল না, কারণ টেস্ট 1 এর ভেতরে ইনপুট বলে একটা মেথড আছে, অ্যাড সাবও আছে, ঠিক আছে? তাহলে দেখি, তাহলে আবার দেখ সঙ্গে সঙ্গে যখন আবার ওবি লিখবো, ওবি ডট, দেখ অটোমেটিকলি দেখ এই অ্যাড চলে এসছে, দেখ এই অ্যাড চলে এসছে মেথড, ঠিক আছে? ঠিক আছে, আবার ওবি ডট এস মারবো, দেখ সাব অটোমেটিকলি চলে এসছে, ঠিক আছে? এবার ওবি ডট যখন এমইউ এ দেখ কিছু আসছে না, আসছে মাল্টিপ্লিকেশন বলে কিছু আসছে না, দেখ বলছে মাল ক্রিয়েট, বলবে মাল মেথড ক্রিয়েট বলছে, দেখ দেখ বলছে দ্য মেথড মাল ইজ আনডিফাইন্ড ফর দ্য টাইপ টেস্ট 1, বলছে
আইদার বলছে মাল মেথড বলছে ক্রিয়েট এ মেথড মাল ইন টাইপ টেস্ট ওয়ান, বলছে তোকে টেস্ট ওয়ানের ভেতরে মাল বলে একটা মেথড মাল্টিপ্লিকেশনের যে মেথডটা আছে সেটাকে তৈরি করো। এবার এটা এরর দিচ্ছে, দ্যাটস ওয়াই দ্য রিজন ইজ কারণ টেস্ট ওয়ানের ভেতরে মাল্টিপ্লিকেশন বলে কিছু নেই, অ্যাড আছে, সাব আছে, ইনপুট আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা এটা রান করতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমাকে করতে দিচ্ছেন, তার মানে দ্যাটস আমি বুঝে গেলাম ডিফকেও আমাকে করতে দেবে না। ঠিক আছে, সেভ করলাম, এই পার্টটাকে সিম্পল আগে রান করি, দেখি কি হচ্ছে। ও সরি, এটা আমার ইসের মধ্যে লিখতে হবে, এসআইএস ওইউটি সিস্টেম.প্রিন্টএলএন। ঠিক আছে, এটা আমি লিখি এর মধ্যে। ডিসপ্লেই করাইনি কিছু, মানে তোরা এখানে করতে পারতিস এটা লোকাল ভেরিয়েবল নিয়ে তার মধ্যে এটাকে স্টোর করে সেটাকে ডিসপ্লে করতে, আমি ডিরেক্টলি মেরে দিচ্ছি। ঠিক আছে, কি বললাম বুঝেছিস? কি বললাম মানে আমি বলতে চাইছি এইটা এরকম লিখতে পারতিস, ইন্ট কে ইকুয়াল টু ওবি ডট অ্যাড দিয়ে তারপর এখানে এই জায়গাটা তোরা কি লিখতে পারতিস, কে লিখতে পারতাম তো। এই না করে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, আমি ডিরেক্টলি একদম দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, যেমন দেখিয়েছিলাম ওগুলো। ঠিক আছে, এটা করলাম, সেভ করলাম, রান করি। দেখ 5 এর 2 পাঠিয়েছিলাম, অ্যাডের রেজাল্ট 7, সাবের রেজাল্ট 3। এত অবধি ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? কনফিউশন দেন এবার আমি তাহলে টেস্ট2 ক্লাসের অবজেক্ট তৈরি করি। ঠিক আছে, টেস্ট1 কিন্তু তোকে ইনপুট অ্যাড আর সাব করতে দিয়েছে, মাল্টিপ্লিকেশন ডিভিশন করতে দেয়নি। ঠিক আছে, টেস্ট2 দেখি, টেস্ট2 ওবি1 টেস্ট2, টেস্ট2 ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপর ওবি ডট দেখি অ্যাড। এবার কোশ্চেন হচ্ছে কোথাও টেস্ট2 এর ভেতরে তো ওবি অ্যাড বলে কিছু ছিল না, তাহলে এবার এখানে দেখ যে এ মেরেছি, ভালো করে নোটিস কর, ডট এই যে অ্যাড মারলাম অটোমেটিকলি অ্যাড দেখাচ্ছে। এটা কেন? সরি ওবি1, ঠিক আছে, ডট অ্যাড মেথড ওবি1 টেস্ট2 ক্লাস, টেস্ট2 ভেতরে কিন্তু অ্যাড বলে কিছু ছিল না, স্টিল এটা দেখাচ্ছে কেন? এটা হচ্ছে আমার কোশ্চেন। ওই এক্সটেন্ড করা আছে, এক্সটেন্ড করেছেন না ডুতে। এটা কোশ্চেন হচ্ছে কেন আমাকে দিক করতে দিল, কারণ ওবি1 এর ভেতরে তো অ্যাড বলে কেউ ছিল না, তাহলে এই অ্যাডটা কোথা থেকে আসছে এটা আমাকে জানতে হবে, এই অ্যাডটা কোথা থেকে আসছে। ঠিক আছে, তার থেকেও বড় কথা, আচ্ছা ঠিক আছে অ্যাড বলে কেউ ছিল না, তাহলে একইভাবে মাল আর ডিভ যে আছে এটা নয় আমি বুঝলাম। ঠিক আছে, মাল ডিভ এরা দিচ্ছে কেন? ও সরি ওবি1 হয়ে গেল, ওবি1 হবে, আচ্ছা ওটা ওগুলো ওবি1 হবে, সরি। ঠিক আছে, আচ্ছা টেস্ট2 কিন্তু ডিফটা লেখোনি, ওটা সাবই আছে। সরি ঠিক আছে, দেখ প্রবলেমটা হচ্ছে দেখ এই ক্ষেত্রে কিন্তু টেস্ট1 এর ভেতরে কিন্তু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন ছিল না, দ্যাটস ওয়াই যখন আমি অ্যাক্সেস করতে যাচ্ছি ওবি রেসপেক্টে মাল আর ডিভকে এরর দিচ্ছে। সেইভাবে সিমিলারলি ওবি1 যেটা টেস্ট2তে কিন্তু অ্যাড আর সাব ছিল না, কিন্তু এই ক্ষেত্রে দেখ যখন ওবি1 নিয়ে অ্যাড আর সাবকে অ্যাক্সেস করতে যাচ্ছি, অ্যাক্সেস করতে দিচ্ছে। ইনফ্যাক্ট 10 আর আমি যখন ইনফ্যাক্ট ইনপুটকেও যখন অ্যাক্সেস করতে দিতে হবে, ইনপুটও কিন্তু আমার ওবি টেস্টের ভেতরে ছিল না। ওকে অন করবে তো ওটা। তাহলে কোশ্চেনটা হচ্ছে তাহলে কেন এলো এই জিনিসটা, কেন করতে দিচ্ছে? দ্যাটস ওয়াই এটাই হচ্ছে ইনহেরিটেন্সের ফিচার। কি হয়েছে, যেই মোমেন্টে তুই এই লাইনটা লিখেছিস অটোমেটিকলি ও কি করেছে টেস্ট1 থেকে
এই পাবলিক মেথড, এটা পাবলিক আছে তাই পাবলিক, যেহেতু যে জাস্ট বিকজ এটা পাবলিক আছে দ্যাটস ওয়াই কিন্তু এক্স ওয়াই ইনহেরিট হয়েছে, ঠিক আছে, এক্স ওয়াই ইনহেরিট হয়েছে দ্যাটস ওয়াই। তাহলে পাবলিক ইন্ট এক্স ওয়াই অ্যাড সাব ইনপুট কি হলো, যেটা টেস্ট ওয়ানে ছিল জাস্ট বিকজ টেস্ট টুটা ইনহেরিট করেছে টেস্ট ওয়ানকে, এই পুরো কন্টেন্টটা কাইন্ড অফ এই পুরো কন্টেন্টটা কপি হয়ে এখানে পেস্ট হয়ে গেছে ইমাজিনারি ভাবে, যেটা তোরা দেখতে পাচ্ছিস না, ইমাজিনারি ভাবে পেস্ট। এক মিনিট দাঁড়া, হ্যালো ওকে, আচ্ছা আমি একটু পরে কল করছি, আমি পড়াচ্ছি, ঠিক আছে, একটু পরে কল করছি, ঠিক আছে। আচ্ছা দেখো কি কথাটা বলে, হ্যাঁ মানে কাইন্ড অফ এটা কি হলো, এটা ইমাজিনারি ভাবে কপি হলো, যেটা তোরা দেখতে পাচ্ছিস না, কিন্তু ইমাজিনারি ভাবে, ফিজিক্যালি কিন্তু কপি হয়নি, মানে ফিজিক্যালি এরকম চলে আসছে না, চলে আসছে ইমাজিনারি, যেটা তোরা দেখতে পাচ্ছিস না। দ্যাটস ওয়াই কি হয়েছে, দ্যাট ইজ দ্য রিজন যে যখন আমি এখানে এসে এই টেস্ট টু ক্লাসের রেসপেক্টে আমি যখন অ্যাড সাব ইনপুট এগুলো মাল আর ডিপটা নয় বুঝতে পারছি, কারণ ওদের মধ্যে আছে, কিন্তু অ্যাড সাব আর ইনপুট এটা তো ছিল না, যেটা ইনহেরিট হওয়ার পর ওখান থেকে এখানে কপি হয়ে গেছে ইমাজিনারি ভাবে, এক্সিস্টেন্স চলে এসছে ওর একটা, ঠিক আছে। জাস্ট দ্যাট ইজ ওয়াই যখন আমি ওবির রেসপেক্টে মানে ওবি ওয়ানের রেসপেক্টে যখন এগুলোকে কল করছি, আমি সবাইকে কল করতে পারছি, কারণ সবার কাছে ওর অ্যাক্সেস আছে। তাহলে কি করলো, ওবি ওয়ান নিজের জন্য মাল্টিপ্লিকেশন আর ডিভিশন নিজে তৈরি করলো, আর এই ইনপুট অ্যাড আর সাব এটা কি করলো, ও ধার নিয়ে এলো কার থেকে, টেস্ট ওয়ানের থেকে, কাইন্ড অফ ইনহেরিট হলো। এবার দেখ এটাকে যদি রান করি, এগুলো কপি করি, দাঁড়া কপি করি, কি করে রান করি, দেখ প্রথমে 5 আর 2 পাঠিয়েছিলাম ওবি টেস্ট ওয়ানের জন্য, অ্যাড হয়েছে 7, সাব হয়েছে 3, 5 থেকে 2 হলো 3, তারপরে দেখ অ্যাড 10 আর 2 12, সাব 10 আর 2 8, মাল্টিপ্লিকেশন 10 and 2 20, ডিভিশন 10/2 5। বলতে পারলাম? টেস্ট 2 কে কেউ ইনহেরিট করলে টেস্ট 1 এ এগুলো পাওয়া যাবে? এক্স্যাক্টলি, ওটাকে কি বলে, আসবো আজকে, ওইটা টাইম হবে না, ওটাও আসবো পরের দিন, আজকে টাইপটা বলে ছেড়ে দেবো কতগুলো, মানে এক্স্যাক্টলি যেরকম কথাটা তুই বললি, আমি যদি আবার টেস্ট 2 থেকে আর একটা আমি ক্লাস লিখলাম টেস্ট 3, যে টেস্ট 3টা টেস্ট 2 কে এক্সটেন্ড করেছে, তাহলে কি হবে, দেখ ব্যাপারটা এরকম, টেস্ট 1 ছিল, টেস্ট 1 থেকে ওই যে ব্যাপারটা এরকম ব্যাপার, গ্র্যান্ডফাদার থেকে ফাদার, ফাদার থেকে আমরা, এরকম ব্যাপার হয়ে যেত। টেস্ট 1 ছিল, এটাও তো ইনহেরিটেন্সের মতনই হবে, হ্যাঁ হ্যাঁ এটাও তো ইনহেরিটেন্সের মতনই হবে, ইনহেরিটেন্সের মতো না, ইনহেরিটেন্সই তো, সুবিধাটা কোথায় দেখ। হ্যাঁ তো তুমি বললে অন্য নাম একটা, হ্যাঁ তুমি বললে অন্য নাম একটা, অন্য নাম বললাম, কোথায় অন্য নাম বললাম, বললাম অন্য নাম মাল্টিলেভেল হ্যাঁ, ইনহেরিটেন্স। মানে এটা মানে ও আচ্ছা, মানে আমি যদি বলে আমি বলতে চাইছিলাম যে এটা একটা এই ইনহেরিটেন্স একটা টাইপ আছে, সেই টাইপটাকে বলছি, সেইটা টাইপ বললাম, টাইপগুলো বলে দেবো আজকে, মানে এক্সাম্পল পরের দিন বলবো। এই যে যেমন দেখ দাদু, দাদু থেকে বাবা, বাবা থেকে আমি, এই এসছে, ঠিক আছে। দেখ দাদুকে কিন্তু বাবার ব্যাপারে বললে, ঠিক আছে, মানে বাবাকে কিন্তু দেখ তুই দাদুর ব্যাপারে সব বলে, বাবার নিজের জিনিস আছে কিছু, আর দাদুর থেকে কিছু পেয়েছে, আমি বাবার থেকে পেয়েছি, আবার বাবা যেহেতু দাদুর থেকে পেয়েছে, বাবা দাদুর সব জিনিসটা কিন্তু আমার কাছে পেয়েছি। তাহলে বেটার আইডিয়া কি বলতো,
লোকে যদি এসে জিজ্ঞেস করে, লোকে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, কারণ আমার কাছে আমার ক্যারেক্টারিস্টিক্স আছে, প্লাস বাবার আছে, প্লাস তার মানে বাবার বাবার দাদুরও আছে। কিন্তু দাদুকে যে জিজ্ঞেস করলে দাদুর কাছে শুধু দাদুরটা আছে, বাবার আমারটা নেই। বাবাকে জিজ্ঞেস করলে বাবার কাছে দাদুরটা আছে, আমারটা নেই। বাবার কাছে বাবারটা আছে, দাদুরটা আছে, আমারটা নেই। এরকম টাইপের জিনিসপত্র। তেমনি টেস্ট 1 ক্লাস থেকে টেস্ট 2 এসছে, তাই টেস্ট 1-এর ভেতরে যেগুলো আছে সেগুলো তো টেস্ট 1 পাচ্ছেই, কিন্তু টেস্ট 2-গুলো কিন্তু টেস্ট 1 অ্যাক্সেস করতে পারছে না। টেস্ট 2 নিজে কিছু ইনক্লুড করেছে আর টেস্ট 1 থেকে কিছু নিয়ে নিয়েছে, তাই টেস্ট 2 নিজেরটাও করতে পারছে, প্লাস টেস্ট 1-এর গুলোকেও করতে পারছে। এবার যদি টেস্ট 3 আসতো, সে টেস্ট 2 থেকে ইনহেরিট হয়েছে, দ্যাটস ওয়াই কী হতো, ও টেস্ট 2-কে ইনহেরিট করছে। আবার ইনডাইরেক্টলি যেহেতু টেস্ট 2টা টেস্ট 1 থেকে এসছে, ইনডাইরেক্টলি টেস্ট 2 টেস্ট 1 দুটোই চলে এলো টেস্ট 3-তে। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, এই যে ইনহেরিটেন্সটা, মানে চাইল্ডের প্রপার্টি গুলো পাবো না। এই ইনহেরিটেন্সটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি মাল্টি লেভেল ইনহেরিটেন্স, লেভেল বাই লেভেল। এবার বলছি আমি পরের দিন বেশি এক্সপ্লেন তো করবো না, অলরেডি ওটা হয়ে গেছে। আমি আজকে টাইপটা বলে ছেড়ে দিচ্ছি। সে টাইপটা কি, এই যে টাইপ অফ ইনহেরিটেন্স। এই যে দেখ, ক্লাস এ ক্লাস বি নর্মাল, যেটা এখন আমি করলাম, এটা নর্মাল, এটাকে বলে সিঙ্গেল ইনহেরিটেন্স। 5টা ইনহেরিটেন্স 5 টাইপের হয়, 5 টাইপের। এই যে ক্লাস এ ক্লাস বি, এটাকে বলে সিঙ্গেল ইনহেরিটেন্স। ক্লাসে এই যেটা এক্ষুনি বললাম, হ্যালো, can I send you the document after 12 p.m? Okay, yeah, sure, no problem. Yeah, I have completed all the report. Yeah. Okay. Keeping UN manager, right? Okay. Thank you. अच्छा, ক্লাসে আচ্ছা, তাহলে এই যে ক্লাসেতে ক্লাস বি বলে সিঙ্গেল ইনহেরিটেন্স, ঠিক আছে? যেমন নর্মাল আমি এখন যেটা বলি টেস্ট 1 থেকে টেস্ট 2, তোরা যেটা বললি টেস্ট 1 থেকে টেস্ট 2, টেস্ট 2 থেকে টেস্ট 3, এটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। লেভেল বাই লেভেল, এ থেকে বি, বি থেকে সি, লেভেল বাই লেভেল আসছে, এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল মানে এরকম কনসেপ্ট যে ক্লাস, এই যেমন এটা তোরা কি বলেছিলিস, টেস্ট 1 থেকে টেস্ট 2, টেস্ট 2 থেকে টেস্ট 3, এটা কনসেপ্ট। হায়ারার্কিক্যাল কোনটা বলছে, টেস্ট 1 প্যারেন্ট, ঠিক আছে? এখান থেকে হচ্ছে বেসিক্যালি টেস্ট 2 ও এ থেকে করছে, টেস্ট 3ও এ থেকে করছে। মানে কিরকম ব্যাপার, আমি আমার দাদা, আমরা দুজন, আমি হচ্ছে টেস্ট 2, দাদা হচ্ছে টেস্ট 3, আমাদের দুজনেরই বাবা একজনই, সেম, সে হচ্ছে টেস্ট 1। এই টাইপের ইনহেরিটেন্সটা হচ্ছে হায়ারার্কিক্যাল, ঠিক আছে? মানে দেখ, অবভিয়াস ব্যাপার, বাবার কোয়ালিটি আমার মধ্যেও আসবে, দাদার মধ্যেও আসবে, সেম কনসেপ্ট। এরকম হায়ারার্কিক্যাল এই জন্য বলে, যেটা এই জন্য ক্লাস বি ক্লাস সি, মানে যখন একটা ক্লাস একটা সিঙ্গেল ক্লাস থেকে ইনহেরিট হচ্ছে তখন তাকে সিঙ্গেল ইনহেরিটেন্স বলে। যখন ইনহেরিটেন্সটা লেভেল বাই লেভেল হচ্ছে তখন তাকে মাল্টি লেভেল বলে। যখন মোর দ্যান ওয়ান ক্লাস একটা সিঙ্গেল ক্লাস থেকে ইনহেরিটেড হয় বা সেম ক্লাস থেকে ইনহেরিটেড হয় তখন তাকে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলে। তো এইগুলো আমার ক্ষেত্রে যাওয়াতে পসিবল। এর সাথে আরো দুটো ইনহেরিটেন্স আছে, সে দুটো কি, একটা হচ্ছে মাল্টিপল আর একটা হচ্ছে হাইব্রিড। মাল্টিপল কি বলছে, যখন একটা ক্লাস মোর দ্যান ওয়ান ক্লাস থেকে ইনহেরিটেড হয়, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝবো। এটা হচ্ছে যখন মোর দ্যান ওয়ান ক্লাস একটা ক্লাস থেকে ইনহেরিটেড হয়, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল। আর মাল্টিপল হচ্ছে যখন ওয়ান ক্লাস ইনহেরিটেড ফ্রম মোর দ্যান ওয়ান ক্লাস, তখন তাকে মাল্টিপল বলে। যখন ক্লাস এ ক্লাস বি দুটো থেকে ইনহেরিটেড হচ্ছে। এইটা সি প্লাস প্লাস অব্দিও পসিবল ছিল, জাভাতে এটা পসিবল না। কেন না, কি জন্য না হয়নি, সেটাকে রিজলভ করার জন্য কি করেছি
সব বলবো। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে ইনহেরিটেন্সের। ওয়াই মাল্টিপল ইনহেরিটেন্স ইজ নট পসিবল ইন জাভা, or Java can support multiple inheritance? If not, then why? And how can we resolve that? One of the most important question এটা বললাম, জাভা কেন মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না? ঠিক আছে, সি প্লাস প্লাসও কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করতো, কিন্তু জাভাতে করে না। সেটা কেন করে না বলবো, সবই বলবো, নিজেরাই বুঝতে পারবি। ঠিক আছে, এই টাইপের ইনহেরিটেন্স বলে মাল্টিপল ইনহেরিটেন্স। আচ্ছা, হাইব্রিড হতে পারে। ভালো করে দেখ, হাইব্রিড ইজ এ কম্বিনেশন। কেমন কম্বিনেশন? দেখ, এই কম্বিনেশনে মাল্টি লেভেল আছে তো, হ্যাঁ আছে তো, আবার multiple তো আছে। আচ্ছা, মাল্টি Multiple লেভেল আছে। আবার দেখ, এটা কি, এই যে উপরে এইটুকুনি দেখ না, এই যে এ বি আর সি, এটা কি হায়ারার্কিক্যাল তো। আবার দেখ, মাল্টিপেলও আছে তো, ক্লাস ডি বি আর সি থেকে তাহলে হাইব্রিড ইজ এ কম্বিনেশন। কিসের কম্বিনেশন? দু রকম ভাবে হাইব্রিড হয়, একটা হায়ারার্কিক্যাল প্লাস মাল্টি লেভেল, আর একটা হায়ারার্কিক্যাল প্লাস মাল্টিপেল। যদি হাইব্রিডটা কম্বিনেশন অফ হায়ারার্কিক্যাল আর মাল্টিপেল হয় তাহলে সেই হাইব্রিড পসিবল না, সেই হাইব্রিড ইনহেরিটেন্স পসিবল না। কিন্তু যদি হাইব্রিড ইনহেরিটেন্সটা হায়ারার্কিক্যাল আর মাল্টি লেভেলের কম্বিনেশন হয় তাহলে পসিবল। কথাটা বুঝতে পেরেছিস কি বললাম? যেমন যদি এই অ্যারোটা না থাকতো, ঠিক আছে, ডি থেকে সি, তাহলে দেখ পসিবল এটা, তাহলে এই হাইব্রিডটা পসিবল। কেন? তখন হাইব্রিডটা কিসের কম্বিনেশন? হায়ারার্কিক্যাল আর মাল্টি লেভেল, তখন এই হাইব্রিডটা পসিবল। কিন্তু এক্ষেত্রে কিন্তু এই হাইব্রিডটা পসিবল না, কারণ এখানে মাল্টি লেভেল আছে, মাল্টিপেল আছে। কথাটা বোঝাতে পারলাম? মাল্টিপেল না, ওই তো বললাম, অ্যাকচুয়ালি হায়ারার্কিক্যালের কম্বিনেশন হচ্ছে, হাইব্রিডের কম্বিনেশন হচ্ছে মাল্টি লেভেল প্লাস হায়ারার্কিক্যাল, মাল্টি লেভেল প্লাস হায়ারার্কিক্যাল, মাল্টিপেল প্লাস হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল প্লাস মাল্টি লেভেলটা পসিবল, যেহেতু আরেকটা মানে মধ্য কথা, যেহেতু মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, তো মাল্টিপল ইনহেরিটেন্স যেখানে যেখানে থাকবে সেগুলো পসিবল হবে না। সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পেরেছি কি বলতে চাইছি? হ্যাঁ, এইগুলো হচ্ছে টাইপ অফ ইনহেরিটেন্স। এইগুলোকে নিয়েই নেক্সট ক্লাস ডিসকাস হবে। সব প্রত্যেকটার প্রোগ্রাম করে 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 দেখাবো। কেউ চাইলে আগে থেকে নোটে পড়ে রাখতে পারিস, দেখতেই পারিস বোঝার জন্য, কারণ অতীব পাতিভাবে নোটে করা, অতীব পাতিভাবে। কেউ যদি ফিউচার অ্যাডভান্স একটু পড়ে রাখতে পারিস, তোদের ব্যাপার, না হলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বুঝেছি। আর মেবি হয়তো, কারণ এটার জন্য আগে থেকেই বলে রাখলাম, নেক্সট উইকও যেহেতু 3 তারিখ পড়ছে, একটু আমার কাজ থাকতে পারে, আমি রোববারই ক্লাসটা করাবো। ঠিক আছে, শুধু টাইমটা একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, 3টে 5টার জায়গায় হতে পারে সেটা 5টা 7টা বা 6টা 8টা করাতে পারে। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। একটু দুপুরবেলা কাজ, মানে এখন যেহেতু পুজোর ব্যাপার আছে তো একটু কাজ দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাকে অনেক। ঠিক আছে, তো একটু কাজ আছে, তো ওই জন্য বললাম যে আমাকে, তো ওই টাইমটা রোববারই করাবো, কারণ ডেট চেঞ্জ করা মানে এই প্রবলেম হবে। তুমি রোববারই করাবো, হয়তো শুধু একটু টাইমটা এদিক ওদিক হবে, হতে পারে। ঠিক আছে, মানে টাইমটা, হ্যাঁ অবশ্যই আমার মনে আছে। ঠিক আছে, ওই জন্য 5টা 7টা বা 5:30 এরকম করবো, কিন্তু ক্লাস করাবোই আমি। ঠিক আছে, এই জন্য আগে থেকে বলে রাখলাম। ঠিক আছে, শুধু নেক্সট উইকটার জন্য। আর তারপরের উইকে তো মোস্ট প্রবলি পুজোই পড়ে আছে নাকি, 10 তারিখ কিছু নেই, 10 তারিখ মানে 8 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, দেখা গেল পরে কথা। কাল অফলাইন তো 10টায়, তাহলে অফলাইন অনলাইন যাই হোক যেরকম। ঠিক আছে, বলছি শুক্রবার ক্লাসটা টাইমটা 9টা থেকে 10টা করে দিলে বলো না। দেখছি তোর তো কার প্রবলেম ছিল বললি, 10টা থেকে কার কলেজে ক্লাস আছে? হ্যাঁ 9টা থেকে প্রবলেম হয় সকালে তো। আচ্ছা, এটা